মাই ডিয়ার স্টুডেন্ট, আমি লিটন স্যার। তোমরা থাম্বনেল দেখেই বুঝেছো যে আজ এক ভিডিওতে মাধ্যমিকের সকল চ্যাপ্টারের শর্ট কোশ্চেন কমপ্লিট করব। দেখো তুমি এমসিকিউ এসিকিউ যত প্রশ্ন আসে না, যত প্রশ্ন শর্ট কোশ্চেন সব এই কটা কমপ্লিট করলেই তুমি পেয়ে যাবে। অতএব এই ভিডিওর প্রতিটা যদি তুমি দেখে থাকো না, তাহলে তুমি ইতিহাসে ভালো নাম্বার পাবেই, কারণ শর্ট কোশ্চেনে তুমি পুরো নাম্বার পাবে। দেখো এগুলি অতএব তুমি কোনো প্রশ্ন স্কিপ করবে না, প্রতিটা দেখে ফেলো, তোমার না তুমি লাভবান হবেই। দেখো প্রথম প্রশ্ন, ইতিহাসের জনক নামে পরিচিত হলো, আমরা সবাই জানি ইতিহাসের জনক নামে পরিচিত হলো হেরোডোটাস, আমরা জানি। দেখো গ্রিক শব্দ হিস্টোরিয়া নামক শব্দ থেকে, গ্রিক শব্দ হিস্টোরিয়া নামক শব্দ থেকে হিস্ট্রি কথাটি উদ্ভব। তাহলে হিস্ট্রি কথাটি এসছে কোন কথা থেকে? গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। পরেরটা চলে আসো, দেখো ইতিহাস হলো অতীত বর্তমানের অন্তহীন কথোপকথন। এই মন্তব্যটি করেছেন ইয়েস্কার। দেখো ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন, এই মন্তব্যটি করেছেন ইয়েস্কার। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হলো রাজতরঙ্গিনী। এটা আমরা জানি, ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ কি? রাজতরঙ্গিনী। এটা কে লিখেছে জানো? কলহন লিখেছে, কলহন। আর এতে থেকে কোথাকার ইতিহাস জানা যায় জানো? কাশ্মীরের ইতিহাস জানা যায়, কাশ্মীর। জানো আমাদের ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হলো রাজতরঙ্গিনী। সে কে লিখেছে? উত্তর হচ্ছে কলহন। আর কোথাকার ইতিহাস জানা যায়? দেখো ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন রণজিৎ গুহ। ভারতের প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা কে শুরু করে জানো? রণজিৎ গুহ। এবার প্রশ্ন হচ্ছে নিম্নবর্গের ইতিহাস কি? সাধারণ মানুষদের নিয়ে যে ইতিহাস হয় সেগুলি নিম্নবর্গের ইতিহাস। প্রাচীনকালে যে ইতিহাসগুলো হতো না, সেগুলো রাজা বা বিখ্যাত লোকদের নিয়ে লেখা হতো, কিন্তু বর্তমানে সাধারণ লোকদের নিয়ে লেখা হয়। এগুলো প্রাচীন ভারতের নিম্নবর্গের ইতিহাস। এটা লিখেছে কে? রণজিৎ গুহ প্রথম। নূতন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু বা নিম্নবর্গের ইতিহাসের বিষয়বস্তু হলো সাধারণ মানুষ। তারপর দেখো নূতন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-এর দশকে। তাহলে পৃথিবীতে সাধারণ মানুষদের নিয়ে বা নূতন সামাজিক ইতিহাস চর্চা শুরু কবে হয়? 1960-এর দশকে। দেখো ইউরোপে ক্রীড়ার ইতিহাস মানে খেলাধুলো নিয়ে ইতিহাস চর্চা শুরু হয় কবে? 1970। ইউরোপে প্রথম শুরু হয়, ইংল্যান্ডে শুরু হয় 1970 খ্রিস্টাব্দে। তারপরে দেখো ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল, আমরা সবাই জানি ইংল্যান্ডে হয়েছিল। ক্রিকেট খেলার উদ্ভব কোথায় হয়েছিল? ইংল্যান্ডে। ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় 1721 খ্রিস্টাব্দে। ভারত প্রথম ক্রিকেট খেলে কবে? 1721 খ্রিস্টাব্দে। দেখো ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1792 খ্রিস্টাব্দে। ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1792 খ্রিস্টাব্দে। আধুনিক হকি খেলা কোথায় শুরু হয়? তাও আমরা জানি ইংল্যান্ডেই শুরু হয়। আধুনিক হকি খেলা কোথায় শুরু হয়? ইংল্যান্ডে। দেখো ভারতের প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় কোথায় জানো? কলকাতায় প্রতিষ্ঠিত। কবে? 1885 থেকে 1886 খ্রিস্টাব্দের মধ্যে। ভারতের প্রথম হকি ক্লাব কোথায় প্রতিষ্ঠা হয়? উত্তর হচ্ছে 1885 থেকে 1886 খ্রিস্টাব্দের মধ্যে কলকাতায়। এবার কথা হচ্ছে হকির জাদুঘর কাকে বলা হয় জানো? হকির জাদুঘর হচ্ছে ধ্যানচাঁদকে কি বলা হয়? হকির জাদুঘরকে ধ্যানচাঁদ। ভালো করে মনে রাখবে এই প্রশ্নটা। দেখো তারপরে চলে আসি, দেখো ভারত অলিম্পিক খেলায় প্রথমবার হকি প্রতিযোগিতায় যোগদান করে কবে জানো? 1988 সালে। ভারত প্রথম অলিম্পিকে হকিতে যোগদান করে 1928 খ্রিস্টাব্দে। তার আগে কিন্তু ভারত অলিম্পিকে যোগদান করতে পারেনি। 1911 খ্রিস্টে আইএফএ দলের অধিনায়ক ছিল শিবদাস ভাদুরী। দেখো মোহনবাগান কবে আইএফসি জয়লাভ করে? 1911। মোহনবাগান আইএফসি শিল্ড জয়লাভ করে কবে জানো? 1911 খ্রিস্টাব্দে। আর সেই দলের অধিনায়ক ছিল শিবদাস ভাদুরী। ভালো করে মনে রাখবে, সেই দলের অধিনায়ক কে ছিল? শিবদাস ভাদুরী। দেখো ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ছিলেন রণজিৎ সিংজি। এটা ভালো করে মনে রাখবে, ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
ক্রিকেটার কে ছিলেন? রণজিৎ সিংজি। ভারতের ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা, ক্রিকেট খেলা প্রবর্তন করে ইংরেজরা, ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা। বাঙালির জাতীয় পোশাক আমরা সবাই জানি, আমাদের জাতীয় পোশাক কি? ধুতি পাঞ্জাবি। এখানে একটা ব্যাপার হচ্ছে, পিন করা শাড়ির পদ্ধতি কোথায় আবিষ্কার হয় জানো? পিন করা শাড়ির পদ্ধতি, পিন করা শাড়ি পরা তৈরি হয় হচ্ছে ঠাকুর পরিবারে, জোড়াসাঁকো ঠাকুর পরিবারে, জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। তাহলে পিন করা শাড়ির পদ্ধতি প্রথম কোথায় শুরু হয়? উত্তর হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। তারপরে চলে আসি, দেখো ভারতের ভারতের রেল চালু হয় দেখো 1853 খ্রিস্টাব্দে। কবে চালু হয়? 1853 খ্রিস্টাব্দে। কোথা থেকে কোথায়? মুম্বাই থেকে থানে, 34 কিমি। কে চালু করে? ডালহৌসি। কে চালু করে? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। তাহলে ভারতের রেলপথ চালু হয় 1853 খ্রিস্টাব্দে। কোথায়? মুম্বাই থেকে থানে পর্যন্ত 34 কিমি। প্রথম চালু করা হচ্ছে লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি। ভারতের রেলপথ, টেলিগ্রাফ, এই দুটো জিনিসই চালু করে হচ্ছে লর্ড ডালহৌসি। রেলপথের বা টেলিগ্রাফের জনক কে? তাহলে লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি। হাওড়া থেকে হুগলি রেল চালু হয় কবে? 1854 খ্রিস্টাব্দে। তারপর দেখো হাজার দুয়ারি নবাব প্যালেস, হাজারদুয়ারি যে নবাব প্যালেস, সেটা কবে তৈরি হয় জানো? সেটা তৈরি হয় হচ্ছে 1837 খ্রিস্টাব্দে। স্থাপনাটি যেখানে অবস্থিত? মুর্শিদাবাদে। এই হাজারদুয়ারি কোথায় অবস্থিত? হাজারদুয়ারি অবস্থিত হচ্ছে মুর্শিদাবাদে। এটা কি রূপ জাদুঘর? জাদুঘর হিসেবে, জাদুঘর তো এটা হচ্ছে ঐতিহাসিক জাদুঘর, ঐতিহাসিক জাদুঘর। তাহলে এটা কি রূপ জাদুঘর? উত্তর হচ্ছে ঐতিহাসিক জাদুঘর, ঐতিহাসিক জাদুঘর। দেখো কলকাতার বর্তমান টাকশালটি অবস্থিত কোথায় জানো? আলিপুরে। কলকাতার বর্তমান যে টাকশাল মানে মুদ্রা তৈরি হয় সেটা অবস্থিত আলিপুরে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইতিহাসের জনক নামে পরিচিত। তাহলে ইতিহাসের জনককে জানো তোমরা? গ্রিক। তাহলে হেরোডোটাস কোন দেশের লোক ছিল? গ্রিক। ঐতিহাসিক কি? হেরোডোটাস ইতিহাসের জনক, গ্রিক ঐতিহাসিক। দেখো গ্রিক ইতিহাসে থুকোডিডিস, এ হচ্ছে কি? বিজ্ঞান ইতিহাসের জনক। তাহলে বৈজ্ঞানিক ইতিহাসের জনককে? সেই গ্রিক ইতিহাসিক থুকোডিডিস। গ্রিক ইতিহাসিক কি? থুকোডিডিস। 1960 দশক থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। রণজিৎ গুহ, গৌতম ভদ্র, এরা দুজন হচ্ছে নিম্নবর্গের। তাহলে দুজন নিম্নবর্গের ঐতিহাসিকের নাম বললে ভালো করে মনে রাখবো। একজন হলো রণজিৎ গুহ, আর একজন হচ্ছে গৌতম ভদ্র। একজন হচ্ছে রণজিৎ গুহ, আর একজনের নাম কি? গৌতম ভদ্র। ইউরোপে খেলার ইতিহাস চর্চা শুরু হয় 1970 খ্রিস্টাব্দে। তারপরে দেখো ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস সৃষ্টি প্রতিষ্ঠা হয় 1982 খ্রিস্টাব্দে। ব্রিটিশ স্পোর্টস সৃষ্টি তো কবে প্রতিষ্ঠা হয়? 1982 খ্রিস্টাব্দে, 1982। দেখো 1921 খ্রিস্টাব্দে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়। ভারতে 1721। দেখো ভারত কবে প্রথম ক্রিকেট খেলা শুরু করে? ক্রিকেট খেলা 1721। আর একজন বিখ্যাত হচ্ছে রণজিৎ সিংজি, রণজিৎ সিংজি। আর হচ্ছে ভারতের শ্রেষ্ঠ ক্রিকেটার হচ্ছে, ভারতের শ্রেষ্ঠ ক্রিকেটার হচ্ছে দেখো রণজিৎ সিংজি। পরেরটা চলে আসি, দেখো খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছে এমন দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম হলো বরিয়া মজুমদার। দেখো এইটা পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা বরিয়া মজুমদার, একটা কৌশিক বন্দ্যোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়। তাহলে ভারতের দুজন খেলার ঐতিহাসিকের নাম কি? একজন বরিয়া মজুমদার আর একজনের নাম কি? কৌশিক বন্দ্যোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়। 1792 খ্রিস্টাব্দে কলকাতা ক্যালকাটা ক্লাব প্রতিষ্ঠা হয়। দেখো 1792 খ্রিস্টাব্দে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব। তাহলে ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে তৈরি হয়? 1792 খ্রিস্টাব্দে। ভালো করে দেখে রাখবে, মনে রাখবে কিন্তু, আর বারবার দেখে নিলে না এগুলো তুমি পেরেই যাবে। পরেরটা দেখো আলম আরা ছবিটি তৈরি হয়, আলম আরা ছবিটি তৈরি হয় 1931 খ্রিস্টাব্দে। আলম আরা কবে তৈরি হয়? উত্তর হচ্ছে 1931 খ্রিস্টাব্দে। এটা না রাজা হরিশ্চন্দ্রের প্রথম ছবি। তাহলে ভারতের ভারতের প্রথম চলচ্চিত্র, প্রথম চলচ্চিত্র। আর এটা পরিচালক ছিল দাদা সাহেব ফালকে, দাদা সাহেব ফালকে। আর এটা কেমন? এটা হচ্ছে নির্বাক চলচ্চিত্র, নির্বাক, নির্বাক।
আর ভারতের সর্বোচ্চ সম্মান, ভারতের সিনেমায় সর্বোচ্চ সম্মান হচ্ছে দাদা সাহেব ফালকে সম্মান। দাদা সাহেব ফালকে সম্মান হচ্ছে ভারতের সিনেমার সবচেয়ে বড় সম্মান। ভারতের সিনেমার সবচেয়ে বড় সম্মান কি? তাহলে দাদা সাহেব ফালকে সম্মান। দেখো পরেরটা চলে আসি। 1913 খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রে, ওটা ছিল নির্বাক চলচ্চিত্র, এটাও নির্বাক চলচ্চিত্র। তারপরে চলে আসি, না ওটা ছিল সাবাক চলচ্চিত্র, আর এটা হচ্ছে নির্বাক চলচ্চিত্র। তাহলে ভারতের প্রথম চলচ্চিত্র হচ্ছে এটা নির্বাক। তাহলে এটা কি কেমন চলচ্চিত্র? উত্তর হচ্ছে নির্বাক। নয়রসি বয়রে পাকার ক, নির্বাক চলচ্চিত্র। তারপরে দেখো, তাহলে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? দাদা সাহেব ফালকে, 1913 খ্রিস্টাব্দে। দেখো বাংলা চলচ্চিত্রের নতুন প্রধান চলচ্চিত্রের নতুন ধারার ছবি ছিলেন 1956 সত্যজিৎ পথের পাঁচালী। তাহলে দেখো নূতন ধারার প্রথম ছবি, নূতন ধারার প্রথম ছবি হচ্ছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। এই পথের পাঁচালীর সঙ্গীত পরিচালক কে ছিল জানো? সঙ্গীত পরিচালক উত্তর হচ্ছে রবিশঙ্কর। পণ্ডিত কি নাম? পণ্ডিত রবিশঙ্কর। তাহলে পথের পাঁচালী, সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর সঙ্গীত পরিচালক কে ছিল? উত্তর হচ্ছে পথের পাঁচালী ছবিটির পরিচালক হচ্ছে সত্যজিৎ রায়, আর এর সঙ্গীত পরিচালক ছিল পণ্ডিত রবিশঙ্কর। দেখো বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল চক্রবর্তী। বাংলা চলচ্চিত্রের জনক দেখো হীরালাল চক্রবর্তী। যদি বাংলা না বলে এটা ভারত বলতো তাহলে হতো দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে। ভালো করে দেখবে, বাংলার চলচ্চিত্রের জনক হচ্ছে হীরালাল চক্রবর্তী, ভারত হলে এটা হতো দাদা সাহেব ফালকে। ভারত হলে কি হতো? দেখো লর্ড ডালহৌসি 1853 খ্রিস্টাব্দে প্রথম রেলপথ প্রবর্তন করে। তাহলে রেলপথ প্রথম চালু করে কে? লর্ড ডালহৌসি। কত খ্রিস্টাব্দে? 1853 খ্রিস্টাব্দে। ইংল্যান্ডে প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা, দেখো টেলিগ্রাফ ব্যবস্থা প্রথম শুরু হয় ইংল্যান্ডে। ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851 খ্রিস্টাব্দে আর বিলুপ্ত হয় 2013। দেখো ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় কবে? 1851 খ্রিস্টাব্দে, আর বিলুপ্ত হয় কবে? 2013 খ্রিস্টাব্দে। 2013 খ্রিস্টাব্দে। দেখো ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয়, ভারতে তো 1853 খ্রিস্টাব্দে, তার আগেই ইংল্যান্ডে চালু হয়েছিল। কবে জানো? সেটা হচ্ছে 1830 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম। তাহলে পৃথিবীর মধ্যে প্রথম কোথায় রেলপথ চালু হয়? উত্তর হলো ইংল্যান্ডে। কবে? 1830 খ্রিস্টাব্দে। 1830 খ্রিস্টাব্দে। তারপরে দেখো মেধা পাটেকর নর্মদা বাঁচাও নামক পরিবেশ আন্দোলনের নেত্রী। দেখো মেধা পাটেকর কোন আন্দোলনের নেত্রী? উত্তর হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। সুন্দরলাল বহুগুণা সে হচ্ছে মেধা পাটেকর নর্মদা বাঁচাও আর হচ্ছে চিপকো আন্দোলনের নেতা। চিপকো আন্দোলন। তাহলে চিপকো আন্দোলনের নেতাকে? সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের? চিপকো আন্দোলনের নেতা। ভালো করে মনে রাখবে। তাহলে ভারতে দুটো পরিবেশ আন্দোলনের নাম, একটা হলো নর্মদা বাঁচাও আন্দোলন আর একটা চিপকো আন্দোলন। পরিবেশ আন্দোলন দুজন নেত্রী হলো মেধা পাটেকর এবং অরুন্ধতী রায়। মেধা পাটেকর এবং অরুন্ধতী রায়। অরণ্য অধিকার কেন্দ্রের দুটি বিদ্রোহ হলো। দেখো অরণ্য অধিকারকে কেন্দ্র করে দুটো বিদ্রোহ হচ্ছে, একটা হচ্ছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ, আর একটা হচ্ছে 1900 খ্রিস্টাব্দে সংঘটিত মুন্ডা বিদ্রোহ। তাহলে 1900 বা 1899 অনেক জায়গায় দেখবে, 1899 থেকে 1900, এখানে অনেক জায়গায় 1899 দেখবে। তাহলে 1899, তাহলে 1855 সালে হয় সাঁওতাল বিদ্রোহ, 1899 খ্রিস্টাব্দে বা 1900 খ্রিস্টাব্দে সংঘটিত হয় মুন্ডা বিদ্রোহ। এই দুটো বিদ্রোহ হচ্ছে অরণ্য অধিকার নিয়ে হয়েছিল। কি নিয়ে হয়েছিল? উত্তর হলো অরণ্যে অধিকার নিয়ে হয়েছিল। পরেরটা চলে আসো। দেখো ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট, আর এর সম্পাদককে জানো? হিকি সাহেব। তাহলে বেঙ্গল গেজেটের সম্পাদককে? হিকি সাহেব। তাহলে ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট। আর তার সম্পাদক কে ছিল? উত্তর হলো হিকি সাহেব। তার সম্পাদক কে ছিল? হিকি সাহেব। পরেরটা চলে আসো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি হলো মাসিক পত্রিকা। দেখো তাহলে এখান থেকে এই প্রশ্নটা হলো বঙ্কিমচন্দ্র পত্রিকার নাম কি? বঙ্গদর্শন, এটা একটা প্রশ্ন হতে পারে। বঙ্কিমচন্দ্র প্রকাশিত পত্রিকার নাম কি?
বঙ্গদর্শন সেটা কিরূপ পত্রিকা? উত্তর হচ্ছে মাসিক পত্রিকা। তাহলে বঙ্গদর্শন কিরূপ পত্রিকা? মাসিক পত্রিকা। আর বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। ভালো করে মনে রাখবে। পরেরটা দেখো, ভারতে প্রথম জাতীয় পত্রিকাটি হলো হিন্দু প্যাট্রিয়ট। ভারতে প্রথম জাতীয় পত্রিকার নাম কি? প্রথম জাতীয় পত্রিকাটি হলো হিন্দু প্যাট্রিয়ট। পরেরটা দেখো, ভারতে প্রথম বাঙালি সংবাদ প্রকাশক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। তাহলে ভারতে প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন কে? ভারতে প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। দেখো 1855 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। তাহলে সোমপ্রকাশ পত্রিকা, সোমপ্রকাশ পত্রিকা সম্পাদক হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। আর কবে তৈরি হয়? 1858 তৈরি হয় কবে? তাহলে 1858 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা তৈরি হয়। তার সম্পাদক ছিল দ্বারকানাথ বিদ্যাভূষণ। তার সম্পাদক কে ছিল? দ্বারকানাথ বিদ্যাভূষণ। দেখো হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয় 1870 খ্রিস্টাব্দে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভারতের প্রথম পত্রিকার নাম হচ্ছে বেঙ্গল গেজেট। তা কে প্রকাশ করতো? হিকি সাহেব। কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1780 খ্রিস্টাব্দে। 1780 খ্রিস্টাব্দে। তাহলে হিকির বেঙ্গল গেজেট। দেখো দিগদর্শন প্রকাশ করেন জেমস মার্সম্যান। এটা হচ্ছে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকা। তাহলে বাংলা ভাষায় প্রথম পত্রিকার নাম কি? বাংলা ভাষায় প্রথম পত্রিকার নাম কি? ভাষায় প্রথম পত্রিকা হচ্ছে দিগদর্শন। প্রকাশ কে করতো? মার্সম্যান। কে প্রকাশ করতো? মার্সম্যান। নীল দর্পণ নাটক প্রথম অভিনয় হয় 1772 খ্রিস্টাব্দে। নীল দর্পণ নাটক প্রথম অভিনয় হয় কে? আর এটা লেখে কে? লেখে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। আর ইংরেজিতে অনুবাদ করে কে? ইংরেজিতে অনুবাদ জেমস লং সাহেব। জেমস লং সাহেব। তাহলে ইংরেজিতে অনুবাদ করে কে? জেমস লং সাহেব। তারপরে দেখো গ্রামবার্তা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল? উত্তর হচ্ছে হরিনাথ মজুমদার। হরিনাথ মজুমদার। দেখো গ্রামবার্তা পত্রিকার প্রকাশক। এই গ্রামবার্তা পত্রিকা গ্রামের বিষয়ে লেখা হতো। কিসের বিষয়ে লেখা হতো? গ্রামের বিষয় লেখা হতো। আর এর সম্পাদক কে ছিল? প্রথম সম্পাদক হরিনাথ মজুমদার। এই হরিনাথ মজুমদার আর এক নাম হচ্ছে কাঙাল হরিনাথ। তাহলে কাঙাল হরিনাথ কে ছিল? উত্তর হচ্ছে হরিনাথ মজুমদার, যে গ্রামবার্তা পত্রিকার সম্পাদক ছিল। তাহলে গ্রামের বিষয়ে লেখা হতো এমন একটি পত্রিকার নাম কি? গ্রামবার্তা। আর প্রথম সম্পাদক কে ছিল? হরিনাথ মজুমদার। তারপর দেখো এশিয়াটিক সোসাইটি কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1784 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। 1784 এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়? উত্তর হচ্ছে 1784 খ্রিস্টাব্দে। উত্তর কবে? 1784 খ্রিস্টাব্দে। তারপর দেখো জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জিসিপিআই। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনকে কি বলে? জিসিপিআই। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন প্রতিষ্ঠিত হয়েছিল বা সাধারণ জনশিক্ষা কমিটি তৈরি হয়েছিল? উত্তর হচ্ছে 1823 খ্রিস্টাব্দে। হেভি ইম্পর্টেন্ট। জিসিপিআই কবে তৈরি হয় বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে তৈরি হয়? উত্তর হচ্ছে 1823 খ্রিস্টাব্দে। কলকাতা সংস্কৃত কলেজ কবে তৈরি হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে 1824 খ্রিস্টাব্দে। দেখো কলকাতা সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1824 খ্রিস্টাব্দে। 1824 খ্রিস্টাব্দে। তারপরে দেখো হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1817। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1817 খ্রিস্টাব্দে। তারপরে দেখো হিন্দু কলেজের বর্তমান নাম কি জানো? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তাহলে হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তারপর দেখো উডের ডিসপ্যাচ প্রকাশিত হয় কবে? 1835 খ্রিস্টাব্দে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চার্লস উড ভারতের শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা জারি করে তাকে উডের ডিসপ্যাচ বলে। এটা কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1835। পরেরটা দেখো সংস্কৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অধ্যক্ষ ছিলেন জানো? সংস্কৃত কলেজে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন? উত্তর হচ্ছে সংস্কৃত কলেজের। কোন কলেজের? সংস্কৃত কলেজের। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউটের বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। দেখো জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউটের বর্তমান নাম কি?
জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট, বর্তমানে নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। ক্যালকাটা স্কুল বুক সোসাইটির সম্পাদক ছিলেন রাজা রাধাকান্ত দেব। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে তৈরি হয় জানো? 1917 খ্রিস্টাব্দে। কবে তৈরি হয়? 1917 খ্রিস্টাব্দে। তারপরে দেখো ক্যালকাটা 1817 খ্রিস্টাব্দে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে তৈরি হয়? উত্তর হচ্ছে 1817 খ্রিস্টাব্দে। কে তৈরি করে? উত্তর হচ্ছে ডেভিড হেয়ার। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কবে তৈরি করে? উত্তর হচ্ছে ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে তৈরি করে। ভারতের শিক্ষাক্ষেত্রে চুয়ে পড়া নীতি কে চালু করে? উত্তর হচ্ছে মেকলে। ভারতের চুয়ে পড়া শিক্ষানীতি কে চালু করে? মেকলে। চুয়ে পড়ার নীতিটা কি? যে জ্ঞানী লোকের পাশে যদি তুমি থাকো তাহলে তোমাকে যদি সে কিছু নাও শেখায় তবেও তুমি তার জ্ঞানটা শিখে নেবে। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছে? উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছে? উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। স্বদেশ প্রীতি লেখক। স্বদেশ প্রীতি হচ্ছে একটা কবিতার নাম। স্বদেশ প্রীতি একটা কবিতা। এই কবিতাটা লেখে কে? উত্তর হচ্ছে ডিরোজিও। কে লেখে? উত্তর হলো ডিরোজিও। নববঙ্গ বলা হয়, নববঙ্গ কাদের বলা হয়? উত্তর হচ্ছে ডিরোজিও শিষ্যদের বা ডিরোজিওর অনুগমদের। নববঙ্গ কাদের বলা হয়? উত্তর হচ্ছে ডিরোজিও শিষ্য বা অনুগমদের। নববঙ্গ সম্প্রদায় একাডেমি অ্যাসোসিয়েশন, দেখো নববঙ্গ সম্প্রদায় একাডেমি অ্যাসোসিয়েশন বিতর্কিত সভা কবে পরিচয় হয় নববঙ্গ সংস্থায়? উত্তর হচ্ছে 1828 খ্রিস্টাব্দে। 1828 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরেরটা দেখো, জ্ঞান অন্বেষণ পত্রিকা প্রকাশ করেন কে? রসিক কৃষ্ণ মল্লিক। জ্ঞান অন্বেষণ পত্রিকা কে প্রকাশ করতো? উত্তর হচ্ছে রসিক কৃষ্ণ মল্লিক। জ্ঞান অন্বেষণ মনে রাখতে হবে কিন্তু। বিধবা বিবাহ আন্দোলনের সাফল্য আনে ঈশ্বরচন্দ্র বিধবা, মানে বিধবাদের জন্য বিবাহের জন্য আন্দোলন কে করেছিল? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো তারপরে বিধবা বিবাহ আইন পাশ করে কে? লর্ড ক্যানিং। কবে? 1856 খ্রিস্টাব্দে। তাহলে বিধবা বিবাহ আইন পাশ হয় কবে? এটা হেভি ইম্পর্টেন্ট। 1826 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং পাশ করে। আর আন্দোলন কে করে? আন্দোলন হচ্ছে বিদ্যাসাগর। আন্দোলন হচ্ছে কে? বিদ্যাসাগর। তাহলে বিধবা বিবাহের বিরুদ্ধে আন্দোলন, সপক্ষে আন্দোলন কি করেছিল? উত্তর হচ্ছে বিদ্যাসাগর। আর আইন করে। প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত কবে হয়? উত্তর হচ্ছে 1856 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর। প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত কবে হয়? 1856 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর। ব্রহ্ম সমাজের মুখপত্রটির নাম কি? তত্ত্ববোধিনী পত্রিকা। তাহলে ব্রহ্ম সমাজ যে পত্রিকার মাধ্যমে তাদের কাজকর্ম করত সেই পত্রিকাটার নাম হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। সেই পত্রিকাটার নাম কি? তত্ত্ববোধিনী পত্রিকা। ভালো করে দেখবে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রতিষ্ঠা করে কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর, তাহলে সে তত্ত্ববোধিনী পত্রিকাও প্রতিষ্ঠা করে। তারপর তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় কবে থেকে? উত্তর হচ্ছে 1838 খ্রিস্টাব্দ থেকে। তাহলে তত্ত্ববোধিনী পত্রিকা কবে থেকে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1838 খ্রিস্টাব্দ থেকে। দেখো 1860 খ্রিস্টাব্দে ভারতীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করে কে? ভারতীয় ব্রহ্ম সমাজ। দেখেছো? উত্তর হচ্ছে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন, তিনি হচ্ছে কেশবচন্দ্র সেন। তাহলে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করে কে বা ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন। কবে প্রতিষ্ঠা হয়? উত্তর হচ্ছে 1866। তাহলে এই প্রশ্নটা কটা প্রশ্ন আছে দেখো ভালো করে। 1 নম্বর 1866 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজ। তাহলে ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা হয়? 1866 খ্রিস্টাব্দে একটা। 2 নম্বর হচ্ছে কে প্রতিষ্ঠা করে? উত্তর হচ্ছে কেশবচন্দ্র সেন। ব্রহ্মানন্দ কে ছিল? তাও কেশবচন্দ্র সেন। ব্রহ্মানন্দ নামে পরিচিত কে ছিল? কেশবচন্দ্র সেন। ভালো করে দেখে নেবে, একটু ভালো করে দেখে নেবে এগুলো। 5 বার দেখবে, দেখবে মুখস্থ হয়ে গেছে। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকার নাম কি? সমাচার দর্পণ। দেখো বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা হচ্ছে সমাচার দর্পণ। সমাচার দর্পণ। তাহলে বাংলা ভাষায় প্রথম পত্রিকার নাম কি? সমাচার দর্পণ। পরেরটা দেখো, ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকরের পত্রিকা। তাহলে সংবাদ প্রভাকরের সম্পাদক কে ছিল? উত্তর হচ্ছে ঈশ্বর গুপ্ত। কে ছিল? ঈশ্বর গুপ্ত। তারপরে চলে আসি উমেশচন্দ্র দত্ত। দেখো এটার থেকে 1 নাম্বার এবছর আসার চান্স খুব বেশি। কি কি রয়েছে প্রশ্নটা একটু ভালো করে দেখো। দেখো উমেশচন্দ্র দত্ত 1863 খ্রিস্টাব্দে বামাবন্ধনী পত্রিকা গঠন করে। তাহলে কত খ্রিস্টাব্দে বামাবন্ধনী পত্রিকা তৈরি হয়? উত্তর হচ্ছে 1863 খ্রিস্টাব্দে। কত? 63। আর এটা কাদের ব্যাপার লেখা হতো? নারী জাতির বন্দনা করা হয়েছিল, নারী জাতির ব্যাপার লেখা হতো। আর এর সম্পাদক কে ছিল? উমেশচন্দ্র দত্ত। তাহলে বামাবন্ধনী পত্রিকা কবে তৈরি হয়? 1863। ভালো করে মনে রাখবে। আর কে তৈরি করে? উত্তর হচ্ছে উমেশচন্দ্র দত্ত। তাহলে সম্পাদক কে ছিল? তাও উমেশচন্দ্র দত্ত। তারপর দেখো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। তাহলে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রথম সম্পাদক
পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। আর এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কবে প্রকাশ হওয়া শুরু করে? উত্তর হচ্ছে 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি পত্রিকা প্রথম প্রকাশিত হতে শুরু করে। 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশ হতে শুরু করে। তারপরে দেখো হুতুম প্যাঁচার নকশা কে লিখতো? হুতুম প্যাঁচার নকশা কে লিখতো? উত্তরে কালীপ্রসন্ন সিংহ। তাহলে হুতুম প্যাঁচার নকশা লিখতো কালীপ্রসন্ন সিংহ। আর এটা কলকাতার বাবু সম্প্রদায়কে ব্যঙ্গ করে লিখতো। কলকাতার যে বাবু সম্প্রদায় যারা শিক্ষিত বাঙালি ছিল তাদের ব্যাপারে ব্যঙ্গ করে লেখা হতো। দেখো 1859 থেকে 60-এর দশকে নীল বিদ্রোহের প্রেক্ষাপটে নীলদর্পণ নাটকটি রচিত হয়। আর রচয়িতা হলো দীনবন্ধু মিত্র। তাহলে নীলদর্পণ নাটকটি কবে রচনা হয়? 1859 থেকে 1860 খ্রিস্টাব্দে। ওতে কি লেখা আছে? নীল বিদ্রোহের প্রেক্ষাপট, মানে নীল বিদ্রোহের কথা লেখা আছে। নীলদর্পণ নাটককে কে লেখে? তাহলে হচ্ছে দীনবন্ধু মিত্র লেখে। কে লেখে? দীনবন্ধু মিত্র লেখে। তারপরে চলে আসো দেখো ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে তৈরি হয়? 1817 খ্রিস্টাব্দে তৈরি হয়। আর দেখো ডেভিড হেয়ারের উদ্যোগে তৈরি হয়। কার উদ্যোগে? ডেভিড হেয়ারের উদ্যোগে। তাহলে কি বললাম? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ারের উদ্যোগে হেয়ার স্কুল তৈরি হয়। ডেভিড হেয়ারের স্কুলের উদ্যোগে কি হয়? হেয়ার স্কুল। তাহলে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1800 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে, আবার হেয়ার স্কুল তৈরি হয় ডেভিড হেয়ারের উদ্যোগে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে। দেখো ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করে? উত্তর হচ্ছে লর্ড ওয়েলেসলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবে প্রতিষ্ঠা করে? 1800 খ্রিস্টাব্দে। তাহলে লর্ড ওয়েলেসলি কি প্রতিষ্ঠা করে? ফোর্ট উইলিয়াম কলেজ। কবে প্রতিষ্ঠা করে? 1800 খ্রিস্টাব্দে। তারপর দেখো জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে আলেকজান্ডার ডাফ। শ্রীরামপুর ব্যাপ্টি মিশন কবে তৈরি হয়? উত্তর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। শ্রীরামপুর ব্যাপ্টি মিশন কবে তৈরি হয়? উত্তর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউটের বর্তমান নাম কি? এই যে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউটের বর্তমান নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। তাহলে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউটের বর্তমান নাম হলো স্কটিশ চার্চ কলেজ। শ্রীরামপুর ত্রয়ী, জানো শ্রীরামপুর তিনজন। শ্রীরামপুর ত্রয়ী কারা কারা? উত্তর হচ্ছে 1 নম্বর উইলিয়াম কেরি, 2 নম্বর হচ্ছে মার্সম্যান, আর উইলিয়াম ওয়ার্ড। ভালো করে মনে রাখবে, উইলিয়াম কেরি, মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড, এই তিনজনকে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। শ্রীরামপুর কলেজ কবে তৈরি হয়? উত্তর হচ্ছে 1818। ভালো করে মনে রাখবে, শ্রীরামপুর মিশন বলেনি, শ্রীরামপুর কলেজ বলেছে 1818 খ্রিস্টাব্দে। টমাস ব্যামিংটন মেকলে। দেখো টমাস ব্যামিংটন মেকলে কি করেছিল? বেন্টিং এর আইন সচিব ছিল। তিনি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিল। তাহলে জিসিপিআই এর প্রথম সভাপতি কে ছিল? মেকলে। মেকলের পুরো নাম কে? টমাস ব্যামিংটন এডওয়ার্ড মেকলে। মেকলে যদি বলে কে ছিল? উত্তর হচ্ছে লর্ড বেন্টিং এর আইন সচিব। তিনি কার প্রথম সভাপতি ছিল? জিসিপিআই, জেনারেল কমিটি অফ। দেখো 1837 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ ইংরেজ ভাষাকে সরকারি ভাষা, তাহলে ইংরাজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে করে কে? উত্তর হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। কে করে? লর্ড হার্ডিঞ্জ। তাহলে ইংরেজি ভাষাকে কে সরকারি ভাষা করে? লর্ড হার্ডিঞ্জ। কবে? 1837 খ্রিস্টাব্দে। তাহলে 1837 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ কি করে? তারপর দেখো মেকলে মিনিট। মেকলে মিনিট কবে চালু হয়? আগেও একটা প্রশ্ন একটু আগে বলেছি, 1835 খ্রিস্টাব্দে। এর দ্বারা প্রাচ্য পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্ব অবসান ঘটে। তাহলে মেকলে মিনিটের একটা সুফল হলো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব অবসান। পরেরটা দেখো উডের ডেসপ্যাচ, ম্যাগনা কাটা। তাহলে ভারতের শিক্ষাক্ষেত্রে যে ম্যাগনা কাটা নামে পরিচিত কি জানো? ম্যাগনা কাটা হচ্ছে উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ, ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা নামে পরিচিত। উডের প্রতিবেদন কি হয় জানো? উডের প্রতিবেদনে কলকাতা বিশ্ববিদ্যালয়, বম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তাহলে উডের যে ডেসপ্যাচ তার অনুসারে না ভারতের 3টে বিশ্ববিদ্যালয় তৈরি হয়, একটা কলকাতা, একটা বম্বে, একটা মাদ্রাসে বিশ্ববিদ্যালয় তৈরি হয়। ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। তাহলে ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি? উত্তর হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন দেখেন লর্ড ক্যানিং। তাহলে প্রথম আচার্য, ভালো করে মনে রাখবে এটা, প্রথম আচার্য, উপাচার্য বলিনি কিন্তু, আচার্য। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। তারপর দেখো
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, এটা দেখো আচার্য, এটা হচ্ছে উপাচার্য। উপাচার্য ছিলেন, দেখেছো, উইলিয়াম কোলভিল, স্যার জেমস উইলিয়াম কোলভিল। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিল উইলিয়াম কোলভিল। আর কলকাতা বিশ্ববিদ্যালয় গঠন হয় 1857 খ্রিস্টাব্দে, ভালো করে মনে রাখবে। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে তৈরি হয়? 1857 খ্রিস্টাব্দে। প্রথম আচার্য ছিল লর্ড ক্যানিং, আর প্রথম উপাচার্য ছিল উইলিয়াম কোলভিল, উইলিয়াম কোলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক জানো? একজন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর একজন হচ্ছে যদুনাথ বোস। তাহলে প্রথম দুজন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দুজন 1 বছর গ্রাজুয়েট হয়। দুজন কে কে? একজন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর একজন যদুনাথ সরকার। বাংলার প্রথম মহিলা স্নাতক, দেখো দুজন, এটা মহিলার ক্ষেত্রেও দুজন একসঙ্গে স্নাতক হয়। একজন হচ্ছে চন্দ্রমুখী বসু, আর একজন হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। তাহলে বাংলার দুজন মহিলা প্রথম স্নাতকের নাম, একজন কাদম্বিনী বসু, আর একজন চন্দ্রমুখী বসু, আর একটা কাদম্বিনী গাঙ্গুলি। রেলওয়ে কমিশনের দুজন ভারতীয় সদস্য, দেখো একজন হচ্ছে গুরুদাস ব্যানার্জি আর সৈয়দ হোসেন বিলিগ্রাম। তাহলে রেলওয়ে কমিশনের দুজন ভারতীয় সদস্য, গুরুদাস ব্যানার্জি একজন, আরেকজন হচ্ছে সৈয়দ হোসেন বিলগ্রামি। তারপরে দেখো ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা গড়ে তোলে। তাহলে এই প্রশ্নটা হচ্ছে মাদ্রাসা কবে গড়ে ওঠে? কলকাতা মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে কে গঠন করে? ওয়ারেন হেস্টিংস। তাহলে কটা প্রশ্ন আছে এখানে? কবে তৈরি হয়? ওয়ারেন হেস্টিংস কবে কলকাতা মাদ্রাসা তৈরি করে? 1781 খ্রিস্টাব্দে। আর হচ্ছে কলকাতা মাদ্রাসা কে তৈরি করেন? উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তারপর দেখো লর্ড উইলিয়াম বেন্টিং এর উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয়। তাহলে কলকাতা মেডিকেল কলেজ কে তৈরি করে? উত্তর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। কবে তৈরি হয়? 1835 সালে। তাহলে কলকাতা মেডিকেল কলেজ কে তৈরি করে? লর্ড উইলিয়াম বেন্টিং। কবে তৈরি করে? 1835 খ্রিস্টাব্দে, 1835। তাহলে এখানেও দুটো প্রশ্ন। দেখো কলকাতা মেডিকেল কলেজের জন্য জমি দিয়েছিল, জমি দান করে। কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদার করে জানো কে? মতিলাল শীল। পরীক্ষায় আসে মতিলাল শীল কেন বিখ্যাত? উত্তর হচ্ছে কলকাতা মেডিকেল কলেজের জন্য জমি দান করেছিল কে? কলকাতা মেডিকেল কলেজের জন্য জমি দান করেছিল মতিলাল শীল। দেখো ভারতীয় প্রথম শব্দ ব্যবচ্ছেদ করে যে মধুসূদন গুপ্ত, শব্দ ব্যবচ্ছেদ করে। তারিখটা কবে? 10ই জানুয়ারি 1836। 10ই জানুয়ারি 1836। তাহলে ভারতের প্রথম কোন বাঙালি এই শব্দ ব্যবচ্ছেদ করে? বাঙালি বিজ্ঞানী মধুসূদন গুপ্ত প্রথম শব্দ ব্যবচ্ছেদ করে 1836 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি। বিপ্লব কথার অর্থ হচ্ছে আমূল পরিবর্তন। দেখো বিপ্লব কথার অর্থ কি? উত্তর হচ্ছে আমূল পরিবর্তন। বিপ্লব কথার অর্থ কি? আমূল পরিবর্তন। পরটা দেখো লর্ড ওয়েলেসলি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে কবে? উত্তর হচ্ছে 1793 খ্রিস্টাব্দে। কবে? 1700। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করে? লর্ড ওয়েলেসলি। কবে? 1793 খ্রিস্টাব্দে। আবার পুনরায় লর্ড কর্নওয়ালিস। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। কর্নওয়ালিস। কবে? 1793 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করে? লর্ড কর্নওয়ালিস। কবে? 1793 খ্রিস্টাব্দে। দেখো অরণ্যে আইন চালু হয়, ভারতে অরণ্যের উপর আইন চালু হয় হচ্ছে 1765 খ্রিস্টাব্দে। সেটাকে জোরদার করা হয় 1865 খ্রিস্টাব্দে, জোরদার করা হয় 1878 খ্রিস্টাব্দে। আর একবার বলি, ভারতে অরণ্য আইন চালু হয় 1865 খ্রিস্টাব্দে, অরণ্য আইনকে জোরদার করা হয় 1878। তাহলে 65 আর 78 মনে রাখতে হবে। ব্রিটিশ কর্তৃপক্ষ অরণ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করে। সরকারি নিয়ন্ত্রণ 1865। একটু বললাম যে ভারতে অরণ্যের উপর ব্রিটিশদের অধিকার আইন কবে চালু হয়? উত্তর হচ্ছে 1865। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনকে ভাগ করা হয়। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনকে 3টি ভাগে ভাগ করা হয়। কটা ভাগে? 3টি ভাগে ভাগ করা হয়। আর এর কারণেই আইনটা কি হয়? কঠোর হয়ে যায়। আইনটি কি হয়? কঠোর হয়ে যায়। দেখো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলায় প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল চুয়ার বিদ্রোহ। তাহলে বাংলায় প্রথম আদিবাসী বিদ্রোহ হচ্ছে চুয়ার বিদ্রোহ। কোথায় হয়েছিল? মেদিনীপুর ও বাঁকুড়ায় হয়েছিল। মেদিনীপুরে ও বাঁকুড়ায় হয়েছিল। তাহলে চুয়ার বিদ্রোহ কোথায় হয়? মেদিনীপুর ও বাঁকুড়ায়। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সময় বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ হলো চুয়ার বিদ্রোহ। এটা হয়েছিল মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়। দুর্জন সিং ছিল চুয়ার বিদ্রোহের নেতা। তাহলে চুয়ার বিদ্রোহের নেতার নাম বললে দুর্জন সিং। তারপর হচ্ছে পাইকের কাজ করবার বিনিময়ে, পাইকের কাজ করার বিনিময়ে চুয়াররা যে জমি ভোগ করতো তাকে পাইকান জমি বলা হয়। তাহলে পাইকের কাজ করবার জন্য চুয়াররা যে জমি পেত তার নাম কি? পাইকান জমি। তার নাম কি?
পাইকান জমি। পরীক্ষায় আসে পাইকান জমি কি? উত্তর হচ্ছে চুয়ার এলাকায় চুয়ার পাইকানরা কাজ করা হয়, পাইকানরা তাদের কাজ করবার জন্য। চুয়ার বিদ্রোহ বিভক্ত ছিল দুটি ভাগে, প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ। কটা ভাগে ভাগ ছিল চুয়ার বিদ্রোহ? দুটি ভাগ, দুটি ভাগ ছিল। রানী শিরোমণি ছিল মেদিনীপুর জেলার রানী। রানী শিরোমণি কে ছিল? মেদিনীপুর জেলার রানী। যে রানী লক্ষ্মীবাই নামে পরিচিত, বাংলার লক্ষ্মীবাই কে? বাংলার লক্ষ্মীবাই, বাংলার লক্ষ্মীবাই, বাংলার লক্ষ্মী, ঝাঁসি রানী লক্ষ্মীকে? উত্তর হচ্ছে রানী শিরোমণি। কোথাকার লোক? উত্তর হচ্ছে মেদিনীপুরের লোক। কোথাকার লোক? মেদিনীপুরের লোক। পাইক সৈন্য গোষ্ঠী যে বিদ্রোহ যুক্ত ছিল তা হলো চুয়ার বিদ্রোহ। ভালো করে, পাইক বিদ্রোহ নয় কিন্তু, পাইক সৈন্য গোষ্ঠী যে বিদ্রোহ যুক্ত ছিল তা হলো চুয়ার বিদ্রোহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চুয়ার বিদ্রোহ। পরেরটা চলে আসো, দেখো মেদিনীপুরের চুয়ার অধ্যুষিত অঞ্চলকে বলা হয় জঙ্গলমহল। তাহলে জঙ্গলমহল কাকে বলে? পরীক্ষায় আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেদিনীপুরের চুয়ার অধ্যুষিত মানে চুয়ার জাতিরা যেখানে বাস করতো, মেদিনীপুরে চুয়ার জাতিরা যে অঞ্চলে বাস করতো তাকে বলা হতো জঙ্গলমহল। জঙ্গলমহল কাকে বলা হয়? মেদিনীপুরে চুয়ার অধ্যুষিত অঞ্চলকে জঙ্গলমহল বলা হয়। দিকু কাদের বলা হয়? দিকু, দিকু, দিকু হচ্ছে দেখো আদিবাসীদের আদিবাসীরা বহিরাগতদের দিকু বলতো। তার মানে সাঁওতাল বিদ্রোহ সময়, মুন্ডা বিদ্রোহের সময় যারা বাইরের ব্যবসায়ীরা ওদের এলাকায় যেত, সেই ব্যবসায়ীদের ওরা কি বলতো? দিকু বলতো, দিকু। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়। তাহলে সাঁওতাল বিদ্রোহ কবে হয়? 1855 খ্রিস্টাব্দে। নেতার নাম হচ্ছে কালো পারামাণিক সিধু কানু। তাহলে কি বললাম? তাহলে সাঁওতাল বিদ্রোহ কবে হয়? 1855 খ্রিস্টাব্দে। আর এই বিদ্রোহের নেতার নাম কি? কালো পারামাণিক সিধু কানু। দেখো সাঁওতাল বিদ্রোহের পর তৈরি হয় সাঁওতাল পরগনা। তাহলে সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হলে না, সাঁওতালদের দাবি দেওয়ার জন্য ইংরেজরা কি করে? সাঁওতালদের দাবি দেওয়ার জন্য ওদের একটা এলাকা তৈরি করে দেয়। উত্তর হচ্ছে সাঁওতাল পরগনা। হুল শব্দের অর্থ বিদ্রোহ। হুল শব্দের অর্থ কি? বিদ্রোহ। সাঁওতাল, এই হুল হলো সাঁওতাল বিদ্রোহের নাম। সাঁওতাল বিদ্রোহের আরেক নাম কি? হুল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের আরেক নাম কি? ভাগনাডিহিতে যে বিদ্রোহ সূচনা হয়েছে তা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। তাহলে ভাগনাডিহির মাঠে প্রথম সাঁওতাল বিদ্রোহ শুরু করে। তারপরে দেখো ডোমেন মাঝি যে বিদ্রোহের নেতা ছিল তাও সাঁওতাল বিদ্রোহ। ডোমেন মাঝি কোন বিদ্রোহের নেতা ছিল? উত্তর হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। ভিল বিদ্রোহ সংগঠিত হয় 1819 খ্রিস্টাব্দে। ভিল বিদ্রোহ কবে? 1819 খ্রিস্টাব্দে। ভিল বিদ্রোহ সংগঠিত হয় 1819 খ্রিস্টাব্দে। তারপর দেখো রংপুর বিদ্রোহের নেতা ছিল নুরুল উদ্দিন। রংপুর বিদ্রোহের নেতা কে ছিল? নুরুল উদ্দিন। আর এটা কবে হয় দেখেছো? 1783 খ্রিস্টাব্দে হয়। রংপুর বিদ্রোহের নেতা ছিল নুরুল উদ্দিন আর এটা হয় 1783 খ্রিস্টাব্দে। উপনিবেশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তাহলে উপনিবেশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ, তাহলে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তাহলে আমাদের বাংলায় তৈরি হয়েছিল উপনিবেশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। তারপরে দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় 1700, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সালটা দেখো, 1763 খ্রিস্টাব্দে শুরু হয় ঢাকায়। তাহলে সন্ন্যাসী বিদ্রোহ ফকির বিদ্রোহ কোথায় শুরু হয়? উত্তর হচ্ছে ঢাকায় শুরু হয়। কবে শুরু হয়? 1763 খ্রিস্টাব্দে। তাহলে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে শুরু হয়? সন্ন্যাসী বিদ্রোহের নেতা হলো ভবানী পাঠক। আর একজন নেতা হচ্ছে দেবী চৌধুরানী। আর একজন নেতার নাম কি? দেবী চৌধুরানী। তাহলে কোন বিদ্রোহ? সন্ন্যাসী বিদ্রোহের নেতার নাম ভবানী পাঠক, আরেকজন হচ্ছে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী। আনন্দমঠ উপন্যাসে যে বিদ্রোহ উল্লেখ আছে তা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা। আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা উল্লেখ আছে? উত্তর হচ্ছে সন্ন্যাসী ফকির। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঘটনাকে যাযাবর ও পেশাদার ডাকাতের উপদ্রব বলেছে উইলিয়াম হান্টার। তাহলে যাযাবর এবং পেশাদারের ডাকাতের উপদ্রব, তাহলে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছে উইলিয়াম হান্টার। দেখো তারপরে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে প্রথম কৃষক বিদ্রোহ। দেখো প্রথম কৃষক বিদ্রোহ হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তাহলে ব্রিটিশ আমলে প্রথম কৃষক বিদ্রোহের নাম কি? উত্তর হলো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। দেখো দুর্জন সিং চুয়ার বিদ্রোহ দিয়েছিল। চুয়ার বিদ্রোহ কবে হয়? 1798 খ্রিস্টাব্দে। চুয়ার বিদ্রোহ কবে হয়? 1798 খ্রিস্টাব্দে। তাহলে চুয়ার বিদ্রোহ কবে হয়? 1798। আর চুয়ার বিদ্রোহের নেতা ছিল দুর্জন সিং। চুয়ার বিদ্রোহের নেতাকে দুর্জন সিং। দেখো ছোটনাগপুরে কোলটা ছাড়া দেখো মুন্ডা, হো, ওরাও প্রভৃতি। তাহলে কারা কারা বাস করতো? কোলরা তো বাস করতোই, তাছাড়া মুন্ডা, হো, ওরাও বাস করতো। তাহলে ছোটনাগপুরের আদিবাসী কারা কারা ছিল? কোল ছিল।
মুন্ডা ছিল, হো ছিল, ওরাও ছিল। ছোট নম্বর রাঁচিতে কোল বিদ্রোহের সূচনা হয় দেখো 1831 থেকে 1832 খ্রিস্টাব্দে। তাহলে ছোটনাগপুরে রাঁচিতে কোল বিদ্রোহ সূচনা কবে হয়? 1831 থেকে 1832 খ্রিস্টাব্দে। সই মুন্ডা, সিঙ্গারাই মানিক, বুধবু ভগত, জুয়া ভগত, বুদ্ধ ভগত, জুয়া ভগত, খুদা পাদ্দার প্রমুখ ছিল কোল বিদ্রোহের নেতা। তাহলে কয়েকজন কোল বিদ্রোহের নেতার নাম বললে বুদ্ধ ভগত, জুয়া ভগত, সই মুন্ডা, সিংহরায় মানিক, খুদু। দেখো কোল বিদ্রোহ দমন করতে না ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, এই যে হকিন্স কি করেছিল? হকিন্সের নেতৃত্বে ইংরেজ বাহিনী, তাহলে কোল বিদ্রোহ দমন করেছিল কে? ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, উইলস্কিন্স হকিন্স। কোল সাঁওতাল মুন্ডা বিদ্রোহ উপজাতি বিদ্রোহ। তাহলে ভারতে যদি কয়েকটা উপজাতি বিদ্রোহের নাম বলে তাহলে কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এগুলো কি বিদ্রোহ? উপজাতি বিদ্রোহ। তাহলে ভারতে সংগঠিত উপজাতি বিদ্রোহের নাম কি? কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। দামিনী কোহ, এই যে দামিনী কোহ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? উত্তর হচ্ছে পাহাড়ের প্রান্তদেশকে বোঝানো হতো। কাকে বোঝানো হতো? পাহাড়ের প্রান্তদেশকে বোঝানো হতো। দেখো সাঁওতাল বিদ্রোহ সূচনা কবে হয়? সাঁওতাল বিদ্রোহ দেখেছো সে বাগনাডিহির মাঠে 1855 খ্রিস্টাব্দে 30শে জুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়? উত্তর হচ্ছে 1855 খ্রিস্টাব্দে 30শে জুন। দেখো 1899 খ্রিস্টাব্দে শুরু হয় মুন্ডা বিদ্রোহ। 1899 খ্রিস্টাব্দে কি শুরু হয়? মুন্ডা বিদ্রোহ। আর মুন্ডা বিদ্রোহের অপর নাম কি? উলগুলান। মুন্ডা বিদ্রোহের অপর নাম কি? উলগুলান। এই উলগুলানের কথার অর্থ কি? ভীষণ বিশৃঙ্খল বা বিদ্রোহকে বোঝায়। তাহলে দেখো এখানে কটা প্রশ্ন আছে। মুন্ডা বিদ্রোহ কবে শুরু হয়? 1899 খ্রিস্টাব্দে। মুন্ডা বিদ্রোহের অপর নাম কি? উলগুলান। উলগুলান কথার অর্থ কি? ভীষণ বিশৃঙ্খলতা, ভীষণ বিশৃঙ্খলতা। খুদকাঠি বা খুস্তকাঠি প্রথার কথা কি? খুদকাঠি প্রথা কি জানো? বা খুস্তকাঠি প্রথা হচ্ছে জমির উপর যৌথ মালিকানা। খুদকাঠি প্রথা হচ্ছে জমির উপর যৌথ মালিকানা। আর মাঝিহাম মানে হচ্ছে খাস জমি। তাহলে মাঝিহাম হলো খাস জমি, আর খুদকাঠি প্রথা হলো জমির উপর যৌথ মালিকানা, জমির উপর। দেখো 1899 খ্রিস্টাব্দে কোন বিদ্রোহ হয়? আমরা জানি মুন্ডা বিদ্রোহ। এর নেতৃত্ব দিয়েছিল বিরসা মুন্ডা। কে দিয়েছিল? বিরসা মুন্ডা। তাহলে মুন্ডা বিদ্রোহ কার নেতৃত্বে শুরু হয়? উত্তর হচ্ছে বিরসা মুন্ডার নেতৃত্বে, বিরসা মুন্ডার নেতৃত্বে। ভালো করে দেখবে। মুন্ডা বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল কোন কোন জায়গায়? দেখো রাঁচি, রাঁচি কোন কোন জায়গায়? রাঁচি আছে, হাজারিবাগ আছে, ছোটনাগপুর, সিংভূম অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। তাহলে মুন্ডা বিদ্রোহ প্রথমে রাঁচিতে শুরু হয়েছিল, তারপর হাজারিবাগ, তারপর ছোটনাগপুর, তারপর সিংভূম অঞ্চলে। দেবী সিং এর বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়। তাহলে রংপুর বিদ্রোহ কার বিরুদ্ধে শুরু হয়? দেবী সিং। কে ছিল? ইজারাদার। দেবী সিং এর বিরুদ্ধে। কবে শুরু হয়? 1783 খ্রিস্টাব্দে। তাহলে রংপুর বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দে হয়। কার বিরুদ্ধে হয়? দেবী সিং এর বিরুদ্ধে হয়। আর দেবী সিং কে ছিল? একজন ইজারাদার ছিল, ইজারাদার। রাজনৈতিক সভা ছিল, জমিদার সভা ছিল একটি রাজনৈতিক সংগঠন। তাহলে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হচ্ছে বঙ্গভাষা প্রকাশী সভা, দ্বিতীয় হচ্ছে জমিদার সভা। তৈরি হয় কবে জানো? 1838 খ্রিস্টাব্দে। কবে তৈরি হয়? উত্তর হচ্ছে 1838 খ্রিস্টাব্দে। পরেরটা চলে আসো দেখো। মহাবিদ্রোহের পর ভারত শাসনভার গ্রহণ করে? উত্তর হচ্ছে মহারানী ভিক্টোরিয়া। মহাবিদ্রোহের পর ভারত শাসনভার কে গ্রহণ করে? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। তারপর দেখো মহারানী ঘোষণা জারি কবে হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। এই দিনেই মহারানী কি করে? ব্রিটিশদের কাছ থেকে, ব্রিটিশ কোম্পানির কাছ থেকে নিজের হাতে ক্ষমতা নিয়ে নেয়। দেখো কোম্পানির আমলে শেষ গভর্নর কে ছিলেন? লর্ড ক্যানিং। কোম্পানির শেষ গভর্নর কে? লর্ড ক্যানিং। জমিদার সভা কবে প্রতিষ্ঠা হয়? 1838 খ্রিস্টাব্দে। 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা কবে তৈরি হয়? 1838 খ্রিস্টাব্দে। দেখো দেশীয় সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দে কে চালু করে? উত্তর হচ্ছে লর্ড লিটন। তাহলে দেশীয় সংবাদপত্র আইন কে চালু করে? উত্তর হচ্ছে লর্ড লিটন, লর্ড লিটন। তাহলে দেশীয় সংবাদপত্র আইন কে চালু করে? উত্তর হচ্ছে লর্ড লিটন। তারপরে দেখো হিন্দু মেলা প্রতিষ্ঠা কে করে? নবগোপাল মিত্র। হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করে? উত্তর হচ্ছে নবগোপাল মিত্র। তারপরে দেখো ভারত মাতার ছবিটা কে আঁকে? ভারত মাতার ছবি তোমরা সবাই জানো, অবনীন্দ্রনাথ ঠাকুর আঁকে।
কবে আঁকে? 1905 খ্রিস্টাব্দে। আগে প্রথমে নাম ছিল কি? বঙ্গমাতা। বঙ্গমাতা। তাহলে ভারত মাতা ছবির আগে নাম ছিল বঙ্গমাতা। এটি এঁকেছে অবনীন্দ্রনাথ ঠাকুর কবে? 1905 খ্রিস্টাব্দে। এটা 4 হাত। ক হাত? 4 হাত। কোন হাতে কি আছে মনে রাখবে, কোন হাতে কি আছে মনে রাখবে। তারপরে দেখো জমিদার সভার সভাপতি কে ছিল? উত্তর হচ্ছে রাধাকান্ত দেব। জমিদার সভার সভাপতি কে ছিল? উত্তর হচ্ছে রাধাকান্ত দেব। হেভি ইম্পর্টেন্ট। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতের প্রথম জাতীয় বিদ্রোহ কোনটা? সিপাহী বিদ্রোহ। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতের প্রথম জাতীয় বিদ্রোহ কোনটা? সিপাহী বিদ্রোহ। এটা কবে হয় জানো? হয় হচ্ছে 1857 খ্রিস্টাব্দে। তাহলে সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছে? উত্তর হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর। সিপাহী বিদ্রোহের সময় বড়লাট কে ছিল? লর্ড ক্যানিং ছিল বড়লাট। আর হচ্ছে দিল্লির সম্রাট কে ছিল? দিল্লির সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। আর প্রথম কোথায় শুরু হয়? উত্তর হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর বা মিরাটে। ব্যারাকপুর বা কোথায় চালু হয়? মিরাটের। প্রথম শহীদকে? প্রথম শহীদ হচ্ছে মঙ্গল পাণ্ডে। প্রথম শহীদকে? মঙ্গল পাণ্ডে। প্রথম শহীদ হলো মঙ্গল পাণ্ডে। তারপরে দেখো সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যা বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল কে? উত্তর হচ্ছে বেগম হজরত মহল। অযোধ্যা কে নেতৃত্ব দিয়েছিল? বেগম হজরত। 1857 হিসেবে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করা হয়। হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করা হয় কাকে? দ্বিতীয় বাহাদুর শাহকে। মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কি ঘোষণা করা হয়? দ্বিতীয় বাহাদুর শাহকে কি ঘোষণা করা হয়? উত্তর হচ্ছে মুঘল সম্রাট। জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিল? উত্তর হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুর। প্রসন্ন কুমার ঠাকুর। জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিল? প্রসন্ন কুমার ঠাকুর। তারপর দেখো 1857 বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছে কে? উত্তরে জন কে ও রাজনারায়ণ বসু। তাহলে সিপাহী বিদ্রোহ কে কে বলেছে? জন কে বলেছে আর রাজনারায়ণ বসু বলেছে। হিন্দু মেলা চৈত্র সংক্রান্তির দিনে শুরু হয় বলে, দেখো চৈত্র সংক্রান্তি মানে চৈত্র মাসে শুরু হয় বলে এর আর এক নাম, প্রথমে নাম ছিল চৈত্র মেলা। তাহলে হিন্দু মেলার অপর নাম কে? চৈত্র মেলা। কেন? চৈত্র মাসে শুরু হয়েছিল। তারপরে দেখো অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠা ছিলেন শিশির কুমার ঘোষ। অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করে? শিশির কুমার ঘোষ। কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? উত্তর হচ্ছে নানা সাহেব। কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? কোম্পানির শাসন। কোম্পানির শাসন অবসান ঘটে কবে? 1858 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়ার মাধ্যমে। ব্রিটিশ পার্লামেন্ট আইন শাসনের মাধ্যমে। ব্রিটিশ পার্লামেন্ট আইন শাসন। 19বিংশ শতকে কে সভাসমিতির যুগ বলেছে? উত্তর হচ্ছে অনিল শীল। ঐতিহাসিক অনিল শীল। তাহলে 19 শতককে সভাসমিতির যুগ কে বলেছে? অনিল শীল। ইলবার্ট বিল। ইলবার্ট বিল কে রচনা করে? উত্তর হচ্ছে লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট। লর্ড রিপনের আইন সচিবের নাম কি? ইলবার্ট। ইলবার্ট বিল কে রচনা করে? উত্তর হচ্ছে লর্ড রিপনের আইন সচিব কে? ইলবার্ট। ইলবার্ট বিল কে রচনা করে? লর্ড রিপনের আইন সচিব। তারপর বন্দে মাতরম সঙ্গীতটি। বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসে আছে? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ উপন্যাসে আছে। কোম্পানির শাসন অবসান ঘটে কবে? 1858 খ্রিস্টাব্দে। একাডেমি অ্যাসোসিয়েশন কে তৈরি করে? উত্তর হচ্ছে ডিরোজিও। ভিভিয়ান লু ডিরোজিও। তাহলে ডিরোজিওর উদ্যোগে কি তৈরি হয়? একাডেমি অ্যাসোসিয়েশন। গগেন্দ্রনাথ ঠাকুর মূলত ব্যঙ্গচিত্র। গগেন্দ্রনাথ ঠাকুর কি ছবি আঁকতো? উত্তর হচ্ছে ব্যঙ্গচিত্র। ভালো করে মনে রাখবে। তার আঁকা কয়েকটি ছবির নাম কি? তার আঁকা ছবির নাম হচ্ছে খল ব্রাহ্মণ, বিরূপ বস্ত্র, তাহলে এগুলোর নাম মনে রাখবে। গগনেন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা ছবির নাম পরীক্ষায় আসতে পারে। হিন্দু মেলা প্রতিষ্ঠিত ছিল 1867 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহের দুজন নেতার নাম রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাতিয়া টুপি, মঙ্গল পাণ্ডে।
তারপর যে তাতিয়া টোপির প্রকৃত নাম হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি। ভালো করে মনে রাখবে, তাতিয়া টোপির প্রকৃত নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পাণ্ডে। তার ফাঁসি হয় কবে? 1858 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। 1858 খ্রিস্টাব্দে 4 এপ্রিল মঙ্গল পাণ্ডের ফাঁসি দেওয়া হয়। আর প্রথম শহীদ। জাতীয়তাবাদ বিকাশে ফলে জাতীয়তাবাদ, দেখো জাতীয়তাবাদ বিকাশ অনিবার্য হয়, ফলে কি হয়? সেই সময় অনেক সভা সমিতি তৈরি হয়। তাই ঐতিহাসিক এই সময়কে, মানে 19 শতকে, কোন শতককে? 19 শতককে সভা সমিতির যুগ বলেছে। 19 শতক। তাহলে অনির্শীল কোন সময়কে সভা সমিতির যুগ বলেছে? উত্তর হচ্ছে 19 শতককে। তারপর দেখো, ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলির উদ্যোগে তৈরি হয়। তাহলে ভারত সভা কিন্তু একজনের উদ্যোগে তৈরি হয়নি, কয়েকজন মিলে তৈরি করেছিল। তারা কে কে ছিল? দেখো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিল, আনন্দমোহন বসু ছিল, শিবনাথ শাস্ত্রী ছিল, দ্বারকানাথ গাঙ্গুলি ছিল। কবে তৈরি হয় ভারত সভা? উত্তর হচ্ছে 1867 খ্রিস্টাব্দে। আর এর প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? কলকাতার অ্যালবার্ট হলে। তাহলে কলকাতার ভারত সভার তাহলে কে কে তৈরি করে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি। এদের 4 জনের উদ্যোগে তৈরি হয়েছিল। কবে? 1867 খ্রিস্টাব্দে। প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? উত্তরে কলকাতার অ্যালবার্ট হলে। তারপর দেখো, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রথম সভাপতিকে? রাধাকান্ত দেব। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি, দেখো, প্রথম সভাপতি রাধাকান্ত দেব, আর সম্পাদক হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। তাহলে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি রাধাকান্ত দেব, আর সম্পাদক হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। তারপর দেখো, ব্রিটিশ ভারতের বিচার ব্যবস্থার সময় কৃষ্ণাঙ্গ বিচারকদের দ্বারা শ্বেতাঙ্গদের বিচার করার অধিকার দেয় লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট। আর এটাই ইলবার্ট বিল নামে পরিচিত। এটা কি হয়? ইলবার্ট বিল। তাহলে ইলবার্ট বিল কি? ব্রিটিশ ভারতের বিচার ব্যবস্থায় কৃষ্ণাঙ্গ বিচারকদের শ্বেতাঙ্গদের বিচার করার যে অধিকার দেয় তাকেই বলা হয় কি? ইলবার্ট দেয়, তাই তার নাম অনুসারে এটা ইলবার্ট বিল। দেখো, 1176 সন 1176 বা 1700 খ্রিস্টাব্দ হলে 1770 খ্রিস্টাব্দে কি হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে কি হয়? পটভূমিকা রচিত। মানে এই সালে কি হয়? মন্বন্তর 76-এর মন্বন্তরের পটভূমিতে। তাহলে 1176 বঙ্গাব্দ, আর সাল হলে 1770 খ্রিস্টাব্দে কি হয়? মন্বন্তর হয় বাংলায়। তার পটভূমিতে কি? আনন্দমঠ রচিত। প্রাচীনতম মুদ্রিত গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে হীরক সূত্র। দেখো, ভারতের প্রাচীনতম মুদ্রিত বই, সবচেয়ে প্রথম ছাপা বইয়ের নাম হচ্ছে হীরক সূত্র। বাংলা ছাপাখানা কাজ শুরু হয় 18 শতকে। ভালো করে মনে রাখবে, বাংলায় প্রথম 18 শতকে কি হয়? ছাপাখানা। ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে? উত্তর হচ্ছে পর্তুগিজরা। ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে কারা? উত্তর হচ্ছে পর্তুগিজরা। বাংলায় প্রথম যেখান থেকে মুদ্রণযন্ত্র ছাপা হয়? উত্তর হচ্ছে হুগলি থেকে, হুগলির অ্যান্ড্রুস প্রেস থেকে। বাংলায় প্রথম যেখান থেকে মুদ্রণ, বাংলা ভাষায়, বাংলায় যেখানে থেকে, তাহলে হুগলির অ্যান্ড্রুস প্রেস থেকে। ছাপাখানার জনক বলা হয় জোহান গুটেনবার্গকে। ভারতের নয় কিন্তু পৃথিবীর, মানে ছাপাখানা শুধু গুটেনবার্গ হচ্ছে ছাপাখানার জনক, জোহানস গুটেনবার্গ। দেখো, ভারতের প্রথম সচিত্র ভারতচন্দ্র অন্নদামঙ্গল গ্রন্থটি প্রকাশ করেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। তাহলে প্রথম সচিত্র বই হচ্ছে অন্নদামঙ্গল। এটা কে প্রকাশ করেন? গঙ্গাকিশোর ভট্টাচার্য। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। সংবাদ কৌমুদী আর একটা সংবাদপত্র প্রকাশ করতো, সেটা হচ্ছে মিরাত-উল আকবর। কি নাম? মিরাত-উল আকবর। তাহলে রামমোহন রায়ের দুটো পত্রিকা ছিল, একটা সংবাদ কৌমুদী, আর একটা নাম হচ্ছে মিরাত-উল আকবর। তাহলে কার বলো? রামমোহন রায় দুটো পত্রিকা সম্পাদন করতেন। দেখো, বাংলা ব্যবসায়ী ছাপাখানা অন্যতম পত্রিকা ছিলেন যিনি বিদ্যাবণিক নামে পরিচিত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন বিদ্যাসাগর না শুধুমাত্র কি করেনি ছাপাখানার সঙ্গে যুক্ত ছিল সেখানে না, তিনি অর্থ উপার্জনের জন্য চিন্তা ভাবনা করেছেন, তাই তাকে কি বলা হয়? বিদ্যাবণিক। বিদ্যা তিনি ব্যবসা করতে চেয়েছেন, তাই তাকে বণিক বলা হয়, বিদ্যাবণিক। ইউএন রায় অ্যান্ড সন্স নামে প্রকাশনা প্রতিষ্ঠা করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ইউএন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ভারতে হাফ টন ব্লক প্রিন্ট প্রবর্তন করে, তাও উপেন্দ্র কিশোর রায়চৌধুরী।
হাফ টন ব্লক পেন তৈরি কে করেছিল? উত্তর হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ইউএন রায় অ্যান্ড সন্স স্থাপিত হয় 1895 খ্রিস্টাব্দে, 1895 খ্রিস্টাব্দে। ভারতের জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় বঙ্গভঙ্গ আন্দোলন হয়। শিক্ষা পরিষদ কবে? বঙ্গভঙ্গ আন্দোলন 1905 খ্রিস্টাব্দে। রেজিস্টারকৃত জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন রাসবিহারী বসু। রেজিস্টার করা হয় যখন, তার জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে ছিল? রাসবিহারী বসু। বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ হলেন অরবিন্দ ঘোষ। তাহলে বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ কে? অরবিন্দ ঘোষ। ভালো করে নামটা মনে রাখবে। শান্তিনিকেতনে যে দিনটি বৃক্ষরোপণ উৎসব পালিত হয় তা হচ্ছে 22শে শ্রাবণ। শান্তিনিকেতনে কোন দিন বৃক্ষরোপণ উৎসব পালিত হয়? উত্তর হচ্ছে 22শে শ্রাবণ। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর না ঘরের মধ্যে শিক্ষা বিশ্বাস করতো না, তিনি ঘরের বাইরে গিয়ে মুক্ত পরিবেশ শিক্ষার জন্য এই বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। তারপর দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম উপাচার্য ছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার ভাষায় প্রথম ছাপা বই হলো গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলা ছাপাখানার উদ্ভব হয়, দেখো বাংলা ছাপাখানা 1778 খ্রিস্টাব্দে। বাংলা ছাপাখানা কবে? 1778 বাংলায় প্রথম ছটাস্য। হ্যালেড হেডের গ্রন্থ এ গ্রামার, হ্যালেড হেড এই লিখেছে এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলা হরফের ছাঁচে তৈরি প্রথম চার্লস উইলস্কিন। এটা কে তৈরি করে? চার্লস উইলস্কিন বাংলা হরফ তৈরি করে, চার্লস উইলস্কিন। চার্লস উইলস্কিন বাংলার গুটেনবার্গ। বাংলার গুটেনবার্গ নামে পরিচিত কে? চার্লস উইলস্কিন, কারণ তিনি বাংলা হরফের নকশা তৈরি করেছেন। চার্লস উইলস্কিন কি? বাংলা হরফের নকশা। বাংলার ছাপাখানা উদ্ভব হয় প্রথম হুগলিতে। বাংলার ছাপাখানা প্রথম উদ্ভব হয় কোথায়? হুগলি। তারপর দেখো, কলকাতার ছাপাখানার জন্য মুদ্রাক্ষর ঢালাই করা প্রতিষ্ঠা চার্লস উইলস্কিন। তাহলে ঢালাই করা ব্যবস্থার নকশা করে চার্লস উইলস্কিন। আর এটা শ্রেণী হাতুড়িতে তৈরি করে পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার, দেখো পঞ্চানন কর্মকার একজন বিখ্যাত মুদ্রাক্ষর ঢালাইকারী, মানে যে শ্রেণী হাতুড়িতে তৈরি করেছে। ভারতের প্রথম সংবাদ, আর ভারতের প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে হিকির বেঙ্গল গেজেট। হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয় প্রথম 29শে জানুয়ারি 1780 খ্রিস্টাব্দে। 29শে জানুয়ারি 1780 খ্রিস্টাব্দে। দেখো, শ্রীরামপুর ত্রয়, আগেও বলেছি শ্রীরামপুর ত্রয় কারা? উইলিয়াম কেরি, মার্সম্যান ওয়ার্ড, এই তিনজনকে। তারপর দেখো, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ, এই যে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা হয়? উত্তর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করে? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। স্কুল বুক সোসাইটি কে তৈরি করে? উত্তর হচ্ছে ডেভিড হেয়ার। কবে? 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করে ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তর হচ্ছে সমাচার দর্পণ। তাহলে বাংলা ভাষায় প্রচারিত প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তর হলো সমাচার দর্পণ। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইন্ডিয়ান মিরর, উত্তর হচ্ছে কেশবচন্দ্র সেন। তাহলে ইন্ডিয়ান মিরর, এই যে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে কেশবচন্দ্র সেন। ইন্ডিয়া মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। জাতীয় শিক্ষা পরিষদ কবে তৈরি হয়? বঙ্গভঙ্গ সময় 1906 খ্রিস্টাব্দে। তারপর দেখো, বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। কে ছিলেন? অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। আর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় 1906 খ্রিস্টাব্দে। বেঙ্গল এই টেকনিক্যাল ইনস্টিটিউট কবে তৈরি হয়? 1906 খ্রিস্টাব্দে। বোলপুরের শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে শান্তিনিকেতনকে তৈরি করে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করে দেবেন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী প্রতিষ্ঠা করে রবীন্দ্রনাথ ঠাকুর কবে? 1921 খ্রিস্টাব্দে। বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করে রবীন্দ্রনাথ ঠাকুর কবে? 1921 খ্রিস্টাব্দে। যে বড়লাট বঙ্গভঙ্গ ঘোষণা করে, বড়লাট বঙ্গভঙ্গ ঘোষণা করে হচ্ছে লর্ড কার্জন। কবে জানো? 1905 খ্রিস্টাব্দে। লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করে 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছিল কবে? 1905 খ্রিস্টাব্দে 19শে জুলাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ কবে ঘোষণা হয়? 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই। আর বঙ্গভঙ্গ কার্যকর কবে হয়? 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। তাহলে বঙ্গভঙ্গ ঘোষণা হয় 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই, আর কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। দেখেছো? বঙ্গভঙ্গকে গভীর জাতীয় বিপর্যয় বলেছে। দেখো, গভীর জাতীয় বিপর্যয় বলেছেন কে? বলেছেন উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে বঙ্গভঙ্গকে গভীর জাতীয় বিপর্যয় কে বলেছে? উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কবে? 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়েছিল, তখন থেকেই শুরু হয়েছিল।
এই সময় না রাখি বন্ধন উৎসব চালু হয়, রবীন্দ্রনাথ চালু করে, করন্ধন চালু হয়। সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেয় কে? কৃষ্ণকুমার মিত্র। বয়কট আন্দোলনে কে ডাক দেয়? কৃষ্ণকুমার মিত্র, তার সঞ্জীবনী পত্রিকায়। কোন পত্রিকায়? উত্তর সঞ্জীবনী, সঞ্জীবনী। তাহলে কৃষ্ণকুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকায় কি ডাক দেয়? বয়কট আন্দোলনে ডাক দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই সময় কি করে? রাখি বন্ধন উৎসব চালু করে। বঙ্গবন্ধু বিরোধী আন্দোলনকে এলিটিস্ট আন্দোলন বলেছে। দেখো, এলিটিস্ট আন্দোলন বলেছে। কে বলেছে? উত্তর সুমিত সরকার। বঙ্গ বিরোধী আন্দোলনকে এলিটিস্ট আন্দোলন কে বলেছে? উত্তর হচ্ছে সুমিত সরকার, ডক্টর সুমিত সরকার। বঙ্গ রদ কবে হয়? 1911 খ্রিস্টাব্দে। বঙ্গ বন্ধ হয়ে যায় কবে? 1911 খ্রিস্টাব্দে। আবার বাংলাকে যোগ করা। বঙ্গভঙ্গ মানে কি? বাংলা ভেঙে দুটো ভাগ করেছিল, একটা পূর্ববঙ্গ, একটা পশ্চিমবঙ্গ। ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটি? উত্তর চম্পারণ সত্যাগ্রহ, 1917 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম গান্ধীজি চম্পারণ কোনটি? চম্পারণ। 3 কাঠিয়া প্রথা হলো বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করা। বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করা 3 কাঠিয়া প্রথা। তারপরে দেখো 3 কাঠিয়া প্রথা যে চাষের সঙ্গে যুক্ত হতো জানি, নীল চাষ। তারপরটা দেখো 3 কাঠিয়া ব্যথা প্রথা হলো অবসান ঘটে 1917 খ্রিস্টাব্দে। চম্পারণ কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল হচ্ছে মহাত্মা গান্ধী। চম্পারণ কৃষক ওই যে 3 কাঠিয়া প্রথা ছিল ওখানে, তার নেতৃত্ব কে দিয়েছিল? মহাত্মা গান্ধীজি। তারপর দেখো গান্ধীজির নেতৃত্বে খেদা সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় 1918 খ্রিস্টাব্দে। খেদা সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় কবে? 1918 খ্রিস্টাব্দে। অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 খ্রিস্টাব্দে। অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? 1920 খ্রিস্টাব্দে। বীরেন্দ্র শাসমল কি নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে দেশপ্রাণ। তাহলে দেশপ্রাণ কাকে বলা হয়? উত্তর হচ্ছে বীরেন্দ্র শাসমলকে। বীরেন্দ্র শাসমলকে কি বলা হয়? দেশপ্রাণ বলা হয়। মুপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? মালাবার উপকূলে। মালাবার উপকূলে কোন বিদ্রোহ ছিল? মালাবার উপকূলে মোপলারা যে বিদ্রোহ ছিল তারা ছিল হচ্ছে মুসলিম সম্প্রদায়ের কৃষক। মোপলা কারা ছিল? মালাবার উপকূলে মুসলিম কৃষকদের মোপলা বলা হতো। চৌরাচুরি আন্দোলনে প্রত্যাহার করে কি? অহিংসা অসহযোগ আন্দোলন। চৌরাচুরি ঘটনা কি? দেখো, উত্তরপ্রদেশে গোরখপুর জেলার চৌরাচুরি নামক গ্রামে 22 জন পুলিশ কর্মীকে থানার মধ্যে আটকে রেখে কি করে? থানা আগুন ধরিয়ে দেয়, আর তাতে পুলিশ কর্মী বেশিরভাগই পুড়ে মরে যায়। এই ঘটনাকে চৌরাচুরি ঘটনা বলে। এই ঘটনাকে কি বলে? চৌরাচুরি। আর তার প্রতিবাদে গান্ধী কি করে? অহিংসা অসহযোগ আন্দোলন বন্ধ করে দেয়। এক আন্দোলন কবে হয়েছিল? উত্তর হচ্ছে 1921 খ্রিস্টাব্দে। এক আন্দোলন কবে হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে। তারপরে কাজী নজরুল ইসলাম পত্রিকার নাম কি? লাঙ্গল। কাজী নজরুল ইসলাম যে পত্রিকা বের করতো তার নাম কি? লাঙ্গল। ভারতের শ্রমিক আন্দোলন সূচনা হয়েছিল স্বদেশী আন্দোলনের সময়। শ্রমিক আন্দোলন কখন সূচনা হয়েছিল? উত্তর হচ্ছে স্বদেশী আন্দোলনের সময়। মাদ্রাজে লেবার ইউনিয়ন কে গঠন করে? উত্তর হচ্ছে বিপি ওয়াদি। মাদ্রাজ লেবার ইউনিয়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে তৈরি করে? বিপি ওয়াদি। ভারতে প্রথম মে দিবস কোথায় পালিত হয়? উত্তর হচ্ছে মাদ্রাজে। কে পালন করে? উত্তর হচ্ছে সিঙ্গারা ভেলু চেট্টিয়া। ভারতে প্রথম মে দিবস কে পালন করে? উত্তর হচ্ছে সিঙ্গারা ভেলু চেট্টিয়া। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1923 খ্রিস্টাব্দে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর হচ্ছে 1923 খ্রিস্টাব্দে। 1923 খ্রিস্টাব্দে। তারপর দেখো তাসখন্দে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে এম এন রায়। তাহলে মানবেন্দ্রনাথ রায়, এম এন রায়ের প্রকৃত নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রায়, এম এন রায়। 1920 খ্রিস্টাব্দে তাসখন্দে কি করে? ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে। কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে। তাহলে এম এন রায় প্রতিষ্ঠা করে। কোথায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে? তাসখন্দে। ভারতের বামপন্থী আন্দোলনের জনক, তাই তাকে কাকে বলা হয়? মানবেন্দ্রনাথ রায়কেই বলা হয়। এম এন রায় প্রকৃত নাম হলো মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায়, নরেন্দ্রনাথ না, নরেন্দ্র নয়, মানবেন্দ্রনাথ রায়, মানবেন্দ্রনাথ। তারপর দেখো মানবেন্দ্রনাথ ভট্টাচার্য। পরেরটা দেখো 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্য হয়। বড়লাট লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। তাহলে বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? আগেও একটা পেজে আগে একটু বলেছি। কবে? 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্য হয় 1905 খ্রিস্টাব্দে। আর কে ভঙ্গভঙ্গ করে? উত্তরে লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ হয় কবে? 1911 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ রদ হয় কবে? 1911 খ্রিস্টাব্দে। দেখো গান্ধীজি বিহারের চম্পারণে 1917 খ্রিস্টাব্দে সত্যাগ্রহ, প্রথম সত্যাগ্রহ। তাহলে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ বিহারের চম্পারণ কবে? 1917 খ্রিস্টাব্দে। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরের
বীরেন্দ্র শাসমল, মেদিনীপুরে বীরেন্দ্র শাসমল নেতৃত্ব দিয়েছিল কৃষক আন্দোলন শুরু হয়েছিল। অশোক আন্দোলনের সময় মেদিনীপুরে নেতৃত্ব দিয়েছিল হচ্ছে বীরেন্দ্র শাসমল। অশোক আন্দোলন চলাকালীন মালাবার উপকূলে সংগঠিত আন্দোলনটির নাম মোপলা বিদ্রোহ। মালাবার উপকূলে কি তৈরি হয়? মোপলা বিদ্রোহ। তাহলে সেটা কখন হয়? উত্তর হচ্ছে অসহযোগ আন্দোলনের সময় মালাবার উপকূলে বিদ্রোহ হয়। গোদাবরী অঞ্চলে আদিবাসী কৃষক বিদ্রোহী রামপা বিদ্রোহ নামে পরিচিত। তাহলে গোদাবরী অঞ্চলে, কোন অঞ্চলে রামপা বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর হচ্ছে গোদাবরী অঞ্চলের আদিবাসী কৃষকরা বিদ্রোহ করেছিল, রামপা বিদ্রোহ। তাহলে রামপা বিদ্রোহ কোথায় হয়েছিল? গোদাবরী অঞ্চলে। কৃষকরা কি করেছিল? যে আন্দোলন করেছিল তাকে বলা কি? রামপা বিদ্রোহ। রামপা বিদ্রোহের নেতা ছিল আব্বুরি সীতারাম রাজু। আব্বুরি সীতারাম রাজু। তাহলে রামপা বিদ্রোহের নেতাকে ছিল আব্বুরি সীতারাম রাজু। এক আন্দোলনে উত্তরপ্রদেশ হয়েছিল, নেতৃত্ব দিয়েছিল মাদারিপাশি। হেভি ইম্পর্টেন্ট, এক আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশে হয়েছিল, নেতৃত্ব কে দিয়েছিল? মাদারিপাশি। এক আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশে হয়েছিল, নেতৃত্ব কে দিয়েছিল? মাদারিপাশি দিয়েছিল। নেতৃত্ব কে দিয়েছিল? মাদারিপাশি। বারদৌলি সত্যাগ্রহ কবে হয়? উত্তর হচ্ছে 1928 খ্রিস্টাব্দে হয়। বারদৌলি সত্যাগ্রহ হয় কোথায় হয়? গুজরাটে হয়। আর বল্লভভাই প্যাটেল কে নেতৃত্ব দেয়। তাহলে বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে কটা প্রশ্ন? কবে হয়, কোথায় হয়, নেতৃত্ব কে দেয়। তাহলে কবে হয়? বারদৌলি সত্যাগ্রহ 1928 খ্রিস্টাব্দে হয়। কোথায় হয়? গুজরাটে হয়। নেতৃত্ব কে দিয়েছিল? উত্তর হচ্ছে বল্লভভাই প্যাটেল। আর কবে হয়? 1928 খ্রিস্টাব্দে। 1934 খ্রিস্টাব্দে বাংলার কৃষক প্রজা পার্টি তৈরি করে একে ফজলুল হক। তাহলে এখানে বাংলার কৃষক প্রজা পার্টি, যে বাংলার কৃষক প্রজা পার্টি, এটা কে তৈরি করে? উত্তর হচ্ছে ফজলুল হক। কবে তৈরি হয়? উত্তর হচ্ছে 1934। তাহলে বাংলার কৃষক প্রজা পার্টি কে তৈরি করে? একে ফজলুল হক। কবে তৈরি হয়? 1934 খ্রিস্টাব্দে তৈরি হয়। 1934 খ্রিস্টাব্দে তৈরি হয়। ভারত ছাড়ো আন্দোলন কবে সূত্রপাত হয়? উত্তর হচ্ছে 8ই আগস্ট, 8 থেকে 9ই আগস্ট 1942 খ্রিস্টাব্দে। তাহলে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 8ই আগস্ট 1942। 8ই আগস্ট কি? 1942। তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করে? উত্তর সতীশচন্দ্র সামন্ত। তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করে সতীশচন্দ্র সামন্ত। কবে? 1942 খ্রিস্টাব্দে। তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করে? সতীশচন্দ্র সামন্ত। কবে তৈরি করে? উত্তর হচ্ছে 1942। তেবাগ আন্দোলনে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্ব পরিচালিত 1940 নেতার নাম রামচৌধুরী। দেখো তেবাগা আন্দোলন হচ্ছে, তেবাগ আন্দোলন বঙ্গীয় কৃষক, তেবাগ আন্দোলন কারা করে? বাংলার কৃষকরা। বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার দ্বারা পরিচালিত আন্দোলন। কবে হয় তেবাগ আন্দোলন? 1946। তেবাগ আন্দোলন কবে হয়? 1946। আন্দোলনের নেতা আছে চারু মজুমদার। তাহলে তেবাগ আন্দোলনের একজন নেতার নাম কি? চারু মজুমদার। তেবাগ আন্দোলন বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা দ্বারা হয়েছিল, 1946 খ্রিস্টাব্দে হয়েছিল। নেতা হচ্ছে চারু মজুমদার। নিজের খামারে ধান তোলো, এটা কোন আন্দোলনের স্লোগান? উত্তর হচ্ছে 1946। তেবাগ আন্দোলন কবে হয়েছিল? আগের প্রশ্নটাই ছিল 1946। আর তেবাগ আন্দোলন নিজের খামারে ধান তোলো, এটা কোন আন্দোলনের বক্তব্য? উত্তর হলো তেভাগা আন্দোলনের বক্তব্য। তারপর দেখো তেভাগা কথার অর্থ কি? তেভাগা কথার অর্থ কি? উত্তর হচ্ছে উৎপন্ন ফসলের। দেখো উৎপন্ন ফসলের 2/3 অংশ কৃষককে দিতে হবে, মানে যারা চাষ করবে তাদের 2/3 অংশ দিতে হবে, আর যারা মালিক তারা 1/3 অংশ পাবে। মাদ্রাজে লেবার ইউনিয়ন, মাদ্রাজে লেবার ইউনিয়ন কবে তৈরি হয়? 1918 খ্রিস্টাব্দে। আর এটা হচ্ছে ভারতের প্রথম লেবার ইউনিয়ন কংগ্রেস। এটাকে, আর উদ্যোক্তা ছিল বিপি ওয়াদি। উদ্যোক্তাকে ছিলেন বিপি ওয়াদি। তাহলে মাদ্রাজ লেবার ইউনিয়ন হচ্ছে ভারতের প্রথম লেবার ইউনিয়ন, মনে রাখবে। আর এটা তৈরি হয় 1918 খ্রিস্টাব্দে। আর এটাকে তৈরি করে বিপি ওয়াদি। তাহলে বিপি ওয়াদি তৈরি সংগঠনের নাম কি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। ভারতের প্রথম লেবার ইউনিয়নের নাম কি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। আর এটা কে তৈরি করে? বিপি ওয়াদি। এআইটিসিইউ এর প্রথম সভাপতি ছিল অল ইন্ডিয়ান, কি বললাম, এআইটিসিইউ প্রথম সভাপতি ছিল লালা লাজপত রায়। তৈরি হয় 1920 খ্রিস্টাব্দে। প্রথম অধিবেশন বসে মুম্বাইয়ে। তাহলে এআইটিইউসির প্রথম সভাপতি ছিল লালা লাজপত রায়। কবে তৈরি হয়? 1920 খ্রিস্টাব্দে। প্রথম অধিবেশন বসে মুম্বাইয়ে। ভারতে কমিউনিস্ট পার্টি
1920 খ্রিস্টাব্দে প্রথম সংগঠিত হয় রাশিয়ার তাশখন্দে। ভারতীয় কমিউনিস্ট পার্টি 1920 খ্রিস্টাব্দে তৈরি হয়। কত খ্রিস্টাব্দে? 1920 খ্রিস্টাব্দে তৈরি হয় রাশিয়ার তাশখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি। আহমেদাবাদ সত্যাগ্রহে ভারতে গান্ধীজির প্রথম অনশন সত্যাগ্রহ। অন্বেষণ হচ্ছে প্রথম অন্বেষণ হচ্ছে আহমেদাবাদ 1917 খ্রিস্টাব্দে। তারপর দেখো ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার মানবেন্দ্রনাথ। তাহলে ভারতে প্রথম মানবেন্দ্রনাথ রায় কি করে? কমিউনিস্ট পার্টি তৈরি করে। কোথায়? তাশখন্দে, রাশিয়ার তাশখন্দে। সিঙ্গারাভেলু চেট্টিয়ার নেতৃত্বে মাদ্রাজে প্রথম মে দিবস পালিত হয়। তাহলে মাদ্রাজে প্রথম কোথায় মে দিবস পালিত হয়? হেভি ইম্পর্টেন্ট। মাদ্রাজে প্রথম মে দিবস পালিত হয়। নেতৃত্ব কে দেয়? উত্তর হচ্ছে সিঙ্গারাভেলু চেট্টিয়ার। সিঙ্গারাভেলু চেট্টিয়ার। বাংলার প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? কাদম্বিনী গাঙ্গুলি। বাংলার প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? কাদম্বিনী গাঙ্গুলি। বেথুন স্কুল প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোগী কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেথুন স্কুল তাহলে কে প্রতিষ্ঠা করে? বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সতীদাহ প্রথা নিবারণ আইন কবে হয়? 1829 খ্রিস্টাব্দে। হেভি ইম্পর্টেন্ট। সতীদাহ প্রথা নিবারণ আইন রামমোহন যার বিরুদ্ধে বিরোধিতা করেছিল। বিধবা বিবাহ আইন কবে ছিল? 1856 খ্রিস্টাব্দে। সতীদাহ 1829, বিধবা বিবাহ 1856। ভারত মাতার ছবিটি কে আঁকেন? উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কবে? 1905 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেয় কে? কৃষ্ণকুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকায়। সরলা দেবী চৌধুরানী যে পত্রিকায় সম্পাদন করতো তার সে পত্রিকার নাম কি? উত্তর হচ্ছে ভারতী পত্রিকা। ভারতী পত্রিকা। ভারতের স্ত্রী মহামণ্ডলকে প্রতিষ্ঠা করে? উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরানী। স্ত্রী মহামণ্ডলকে তৈরি করে? গান্ধী ডান্ডি অভিযানে মোট স্বেচ্ছাসেবী সদস্য কত ছিল? উত্তর হচ্ছে 79 জন। 79, 8 না 79। ভারতের অমান্য আন্দোলনের কালে আইন অমান্য আন্দোলন কালে ধর্ষণা লবণ গলা অভিযানের নেতৃত্ব দিয়েছিল কে? সরোজিনী নাইডু। তাহলে ধর্ষণা লবণের অভিযানের নেতৃত্ব দিয়েছিল সরোজিনী নাইডু। কস্তুরবা গান্ধী আন্দোলনের নেতৃত্ব দেয় আইন অমান্য আন্দোলন। কস্তুরবা গান্ধী। তাহলে ভারতের একজন নারীর নাম লেখো যে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দেয়। উত্তর হচ্ছে কস্তুরবা গান্ধী। কস্তুরবা। লবণ আইনের অমান্যে গান্ধীজি অসহযোগ করেছিলেন সরোজিনী নাইডু। লবণ আইন অমান্যে গান্ধীজি সহযোগী ছিলেন। গান্ধীজির কি? সহযোগী কে ছিল? উত্তর হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে কংগ্রেসে বেতার কেন্দ্রে পরিচালনা করতেন? উত্তর হচ্ছে উষা মেহতা। তাহলে কংগ্রেসের কথা বেতারে প্রচলন করতো উষা মেহতা। গান্ধীপুরের নামে পরিচিত হচ্ছে মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা কোথাকার নেতৃত্বে ছিলেন? উত্তর হচ্ছে মেদিনীপুরের তমলুকের। তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয় কার উদ্যোগে? উত্তর হচ্ছে সতীশচন্দ্র সামন্ত। তাম্রলিপ্ত জাতীয় সরকার কার উদ্যোগে তৈরি হয়? সতীশচন্দ্র সামন্ত। তারপর দেখো ভারতের বিপ্লববাদের জননীকে? উত্তর হচ্ছে ভিকাজি রুস্তম কামা বা মাদাম কামা। তাহলে ভিকাজি রুস্তম কামার শর্ট নাম হচ্ছে মাদাম কামা। তাহলে কি বললাম? ভারতের বিপ্লববাদের জননীকে? মাদাম কামা বা ভিকাজি রুস্তম কামা। দীপালি সংঘ প্রতিষ্ঠা হয় ঢাকায়। কবে প্রতিষ্ঠা হয়? 1923 খ্রিস্টাব্দে। তাহলে দীপালি সংঘ কবে কে প্রতিষ্ঠা করে? ঢাকায় 1923 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে। দীপালি সংঘের মুখপত্র ছিলেন জয়শ্রী। তাহলে দীপালি সংঘ কোন পত্রিকায় তাদের কথা লিখতো? উত্তর জয়শ্রী পত্রিকার। আর এর সম্পাদনা করতো লীলা রায়। তাহলে লীলা রায় জয়শ্রী পত্রিকায় কি হতো? দীপালি সংঘের কথা লেখা হতো। সরকারি স্কুল বা কলেজে বর্জনের ঘটনাকে কেন্দ্র করে বিরক্তিকর বোধ করতেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়। তাহলে যে বয়কট আন্দোলন, সরকারি জিনিস বন্ধ, স্কুল কলেজ বন্ধ, এগুলোকে বিরক্তিকর মনে করতেন কে? আশুতোষ বন্দ্যোপাধ্যায়। অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় 1920 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে। অসহযোগ আন্দোলন 1920 খ্রিস্টাব্দে। অসহযোগ আন্দোলন কবে তৈরি হয়? 1920 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিল? উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিল? উত্তর মহাত্মা গান্ধী। গান্ধী আরউইন চুক্তি কবে হয়? উত্তর হচ্ছে 1931। গান্ধী আরউইন চুক্তি কবে হয়? উত্তর হচ্ছে 1931 খ্রিস্টাব্দে। 1931। ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজি ধ্বনি তোলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে। তাহলে গান্ধীজি কখন ধ্বনি তুলেছিল করেঙ্গে ইয়ে মরেঙ্গে? উত্তর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে। ভারতের বিপ্লববাদের জনক নামে পরিচিত হচ্ছে বাসুদেব বলবন্ত ফাতকে। ভারতের বিপ্লববাদের জনক হচ্ছে বাসুদেব বলবন্ত ফাতকে।
অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয় 1902 খ্রিস্টাব্দে। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয় 1902 খ্রিস্টাব্দে। যে মামলায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় তা হচ্ছে মুজফ্ফরপুর মামলা 1908। তাহলে কাকে ফাঁসি দেওয়া হয়? ক্ষুদিরামকে। কোন মামলায়? মুজফ্ফরপুর মামলায়। কত খ্রিস্টাব্দে? 1908 খ্রিস্টাব্দে। আলিপুর ষড়যন্ত্রের প্রধান আসামি ছিলেন অরবিন্দ ঘোষ। আলিপুর ষড়যন্ত্রের প্রধান আসামি কে ছিলেন? অরবিন্দ ঘোষ। বুড়িবালামের যুদ্ধে অংশ নেন বাঘা যতীন। বুড়িবালামের যুদ্ধে অংশ নেয় কে? বাঘা যতীন। লাহোর ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় ভগৎ সিং এর। লাহোর ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় ভগৎ সিং এর। বেঙ্গল ভলেন্টিয়ার্স সংক্ষেপে বিভি দল গঠিত হয় ঢাকায় হেমচন্দ্র ঘোষের উদ্যোগে। অলিন্দ যুদ্ধ হয় 1930 খ্রিস্টাব্দে। কবে? 1930 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দ উপন্যাসে স্বদেশিকতার ভূমিতে দেশমাতা বলে অভিহিত করেছে। আনন্দ উপন্যাসকে দেশমাতা, উপন্যাসের স্বদেশ ভূমিকে দেশমাতা উপন্যাস বলে উল্লেখ করেন। দেশমাতা। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতার চিত্রটি আঁকে। তাহলে ভারতমাতার ছবি কে আঁকে? অবনীন্দ্রনাথ ঠাকুর। বীর রাষ্ট্রমী ব্রত সরলা দেবী চৌধুরী রানী পাশ করেন। প্রতাপাদিত্য উৎসব সরলা দেবী চৌধুরী রানী পাশ করেন। স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরী রানী। বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। অসহযোগ আন্দোলন কালে ব্রিটিশ শাসনের শয়তানের শাসনের সঙ্গে তুলনা করেছে গান্ধীজি। তাহলে অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি ব্রিটিশ শাসনকে শয়তানের শাসন বলে উল্লেখ করেছেন। শয়তানের শাসন বলে তুলে ধরেছেন কে? অসহযোগ আন্দোলনের সময় ব্রিটিশ শাসনকে গান্ধীজি। আলী ভ্রাতৃদ্বয় নাম পরিচিত, দেখো মোহাম্মদ আলী আর একজন শওকত আলী। তাহলে আলী ভ্রাতৃদ্বয় কে কে? মোহাম্মদ আলী, শওকত আলী। তাহলে মোহাম্মদ আলী, শওকত আলী হচ্ছে আলী ভ্রাতৃদ্বয়। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী দুজন বিখ্যাত নারী বিজয়লক্ষ্মী পণ্ডিত এবং কমলা দাশগুপ্ত। তাহলে দুজন নারী যারা আইন অমান্য আন্দোলনে যুক্ত ছিল, বিজয়লক্ষ্মী পণ্ডিত আর কমলা দাশগুপ্ত। বিজয়লক্ষ্মী পণ্ডিত আর কমলা দাশগুপ্ত। আগস্ট আন্দোলনের দুজন মহিলা হলো সুচেতা কৃপালনী এবং অরুণা আসফ আলী। আগস্ট বিপ্লবের দুজন নারী হলো সুচেতা কৃপালনী, অরুন্ধতী আসফ আলী। ভারত ছাড়ো আন্দোলনের কালে নারীদের সংগঠন করবার ক্ষেত্রে দুজন, ভারত ছাড়ো আন্দোলনের নারীদের সংগঠন করেছিল অরুণা আসফ আলী এবং সুচেতা কৃপালনী। ভারত ছাড়ো আন্দোলনের সময় নারীদের সংগঠিত করেছিল অরুণা আসফ আলী এবং সুচেতা কৃপালনী। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবীদের নাম ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। তাহলে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। বীণা দাস বাংলার গভর্নর স্ট্যালিন জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন। তাহলে বীণা দাস কি করেন? গভর্নর স্ট্যালিন জ্যাককে হত্যা করার চেষ্টা করেন। লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয়। তাহলে ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলায়? উত্তর হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলায়। রশিদ আলী ছিলেন আজাদিন বাহিনীর একজন ক্যাপ্টেন। 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালন করা হয়। রশিদ আলী। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করে? উত্তর হচ্ছে জ্যোতিবা ফুলে। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করে? জ্যোতিবা ফুলে। তারপর হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে চালু হয়? 1932 খ্রিস্টাব্দে। কে চালু করে? র্যামসে ম্যাকডোনাল্ড। তাহলে প্রবর্তন করে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। তাহলে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? হিন্দু মুসলিম দুটো পৃথক জাতি, এক জাতি দ্বারা অন্য জাতির উন্নতি হবে না, এই নীতি প্রবর্তন করে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চেয়েছিল কে? উত্তর হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। গান্ধীর কাছে হরিজন কথার অর্থ ছিল ঈশ্বরের সন্তান। গান্ধীজির কাছে হরিজন কথার অর্থ হচ্ছে ঈশ্বরের সন্তান। হরিজন কথার অর্থ কি? দলিত আন্দোলনের নেতা হলো বি.আর. আম্বেদকর। দলিত আন্দোলনের নেতা কে? বি.আর. আম্বেদকর। পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় 1947 খ্রিস্টাব্দে 14 আগস্ট। পাকিস্তান কবে গঠিত হয়? 1947 খ্রিস্টাব্দে 14 আগস্ট। ভারত বিভাগের পর পরিকল্পনা ঘোষিত হয়েছিল মাউন্টব্যাটেন পরিকল্পনা। মাউন্টব্যাটেন পরিকল্পনায় ভারত বিভাগের কথা ঘোষণা হয়েছিল। পরিকল্পনা ঘোষণা হয়েছিল কোন পরিকল্পনায়? ভারতে জওহরলাল নেহরুর নেতৃত্বে
অন্তর্বর্তী সরকার গঠন করে 1946 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর। তাহলে জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তৈরি হয় 1946 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর। ভারতের হাতে 1948 খ্রিস্টাব্দে জুন মাসের মধ্যে স্বাধীনতা প্রদানের কথা ঘোষণা করে ক্লিমেন্ট অ্যাটলি। তাহলে 1948 জুনের মধ্যে স্বাধীনতা দেবে ঘোষণা করে ক্লিমেন্ট অ্যাটলি। ভারতের স্বাধীনতা আইন পাশ হয়, ভারত স্বাধীনতা আইন পাশ হয়, হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই। ভারতের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য 1947 খ্রিস্টাব্দে ভারত গণপরিষদ হিসেবে বিশেষ অধিবেশন বসেছিল। তাহলে 1947 খ্রিস্টাব্দে গণপরিষদের বিশেষ অধিবেশন বসেছিল 14 থেকে 15 আগস্ট। ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের প্রথম সভাপতিকে ছিলেন বাংলায় ফরাসিদের উপনিবেশ ছিল চন্দননগর। বাংলায় ফরাসিদের উপনিবেশ কোনটা? চন্দননগর। বাংলায় ফরাসিদের উপনিবেশ চন্দননগর। গোয়া ভারতভুক্তি হয় 1961 খ্রিস্টাব্দে। গোয়া ভারতের মধ্যে চলে আসে কবে? 1961 খ্রিস্টাব্দে। 1961 খ্রিস্টাব্দে। তারপর যে জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? উত্তর 1949 খ্রিস্টাব্দে অন্তর্ভুক্ত হয় 1949। সিরিল র্যাডক্লিফ ও সীমানা কমিশন রিপোর্ট প্রকাশিত হয় আগস্ট 1947। ভারতের স্বাধীনতা লাভের উদ্বাস্তু সমস্যা সবচেয়ে বড় প্রকট কোন দেশে? পশ্চিমবঙ্গ আর পাঞ্জাবে। তাহলে উদ্বাস্তু সমস্যা দুটো, ভারতের ম্যাপ দেখলে বুঝতে পারবে। পাকিস্তানের সঙ্গে সীমানা হচ্ছে পাঞ্জাব, আর বাংলাদেশের সঙ্গে সীমানা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এখানে হচ্ছে উদ্বাস্তু সমস্যা বেশি। তাহলে উদ্বাস্তু সমস্যা পশ্চিমবাংলা এবং পাঞ্জাব। নেহেরু লিকাজ চুক্তি হয় 1950 খ্রিস্টাব্দে। নেহেরু লিকাজ চুক্তি কবে হয়? 1950 খ্রিস্টাব্দে। ওয়েটিং অব দ্য মহাত্মা গ্রন্থটি লিখেছে আর কে নারায়ণ। ওয়েটিং অব দ্য মহাত্মা বইটি লিখেছেন আর কে নারায়ণ। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় 1953 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল কবে? 1953 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিল কে? ফজল আলী। ভেরি ইম্পর্টেন্ট, রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিল কে? ফজল আলী। রাজ্য পুনর্গঠন কমিশন। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন কবে চলে? 1956 খ্রিস্টাব্দে। ভালো করে দেখবেন, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন 1953, আর ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন হচ্ছে 1956। রাজ্য পুনর্গঠন কমিশন কার্যকর হয় কবে? 1956। রাজ্য পুনর্গঠন কমিশন 1956 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? প্রথম ভোট 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধানের প্রধান ভাষা হিসেবে কটা ভাষা? প্রধান ভাষা হিসেবে কটা ভাষার স্বীকৃতি দেওয়া? উত্তর 14টি। এখন 22টি, কিন্তু সংবিধান তৈরির সময় কটা ছিল? উত্তর হচ্ছে 14টি। প্রথম ভারতের ভাষাভিত্তিক রাজ্য কোনটি? প্রথম ভারতের ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। প্রথম ভারতের ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। দেখো, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতের কটি প্রদেশে ভাগ করা হয়েছে ভাষাভিত্তিক রাজ্যের ভিত্তি করে? উত্তর 16টি প্রদেশে ভাগ করা হয়েছে। মুম্বাই প্রদেশ বিভক্তিকরণ করে মহারাষ্ট্র গুজরাট তৈরি হয় 1960 খ্রিস্টাব্দে। মহারাষ্ট্র গুজরাট তৈরি হয় 1960 খ্রিস্টাব্দে মুম্বাইকে ভেঙে দিয়ে। ভারতের স্বাধীনতা আইন পাশ করা হয় 18 জুলাই 1947। 18 জুলাই কি বলেছে? 1947। ভারতের 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে সংবিধান কার্যকর হয়। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? উত্তর হচ্ছে 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। যেদিন কি হয়? ভারতের প্রজাতন্ত্র বলে ঘোষণা হয়। 26 জানুয়ারি দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবসে পালিত হয়। কারণ কি? এদিন প্রথম ভারতের সংবিধান চালু হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের প্রাক্কালে ভারত 562টি দেশীয় রাজ্য ছিল। তাহলে কটা দেশীয় রাজ্য ছিল স্বাধীনতার পূর্বে? 562টি। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্তিকরণের ব্যাপারে কোন ব্রিটিশ প্রশাসন ভারতের সাহায্য করেন? উত্তর হচ্ছে দেখো, তারপরে দেশীয় রাজ্যগুলো অন্তর্ভুক্তিকরণে মাউন্টব্যাটেন সাহায্য করে। তাহলে কে সাহায্য করে? মাউন্টব্যাটেন ভারতীয়দের সাহায্য করেন। তবে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব বলা হয়, কারণ অন্তর্ভুক্তিকরণে সবচেয়ে বেশি অবদান কার? এই সর্দার বল্লভভাই প্যাটেলের।
দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্তিকরণে সর্বাধিক কৃতিত্ব সর্দার বল্লভভাই প্যাটেলের। সর্বাধিক কৃতিত্ব কার? সর্দার বল্লভভাই প্যাটেলের। তাই তাকে কি বলা হয়? তাই তাকে ভারতের লৌহ মানব বলা হয়। তিনি 562টি দেশীয় রাজ্য অন্তর্ভুক্তি করেন, 562। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপতি ছিল জেনারেল জয়ন্তনাথ চৌধুরী। তাহলে জেনারেল জয়ন্তনাথ চৌধুরী কি ছিল? স্বাধীন ভারতের প্রথম জেনারেল। রানা প্রতাপের বংশধর সিসেদিয়া বংশের মেবারের মহারানা প্রথম ভারত ভুক্তি। তাহলে ভারত ভুক্তি দলিলে প্রথম কে সই করে? উত্তর হচ্ছে মহারানা। মহারানা কোন বংশের? সিসোদিয়া বংশের। সিসোদিয়া প্রথম ভারত ভুক্তি দলিলে সই করে, ভারতের যে অন্তর্ভুক্ত হবে তার সই করে। কাশ্মীর নামক দেশীয় রাজ্য রাজা ছিলেন হরি সিং। ভারত ভক্তির দলিলে সই করে হচ্ছে 26শে অক্টোবর। কবে? 26শে অক্টোবর 1947 হিসাবে। তাহলে ভারত ভক্তির দলিলে সই করে কবে? কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভক্তি দলিলে সই করে 26 অক্টোবর 1947। কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সর্বোচ্চ নেতা ছিলেন শেখ আবদুল্লাহ, তার সঙ্গে চুক্তি করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলা হয়। তাহলে আজাদ কাশ্মীর কোন অঞ্চলকে বলা হয়? পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে কি বলা হয়? আজাদ কাশ্মীর। তারপরে দেখো ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। তারপরে দেখো ভারতের স্বাধীনতা কালে হায়দ্রাবাদের শাসক ছিল ওসমান আলী খান। হায়দ্রাবাদের শাসক কে ছিল? ওসমান আলী খান। ওসমান আলী খান হায়দ্রাবাদের শাসক। হায়দ্রাবাদের সংখ্যাগরিষ্ঠ প্রজারা ছিল মূলত হিন্দু ধর্মাবলম্বী। হায়দ্রাবাদের অভিমানের অপারেশন পোলো। হায়দ্রাবাদের যে অভিযান হয়েছিল তা অপারেশন পোলো নামে পরিচিত। আর জেনারেল জয়ন্ত চৌধুরী কি করেছিল? এতে নেতৃত্ব দিয়েছিল। 1948 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ভারতের সমগ্র হায়দ্রাবাদ দখল করে। তাহলে 1948 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে হায়দ্রাবাদ দখল করে নেয় ভারত। দেখো দেশভাগ সম্পর্কিত হিরণময় চট্টোপাধ্যায়ের লেখা বইয়ের নাম কি জানো? উদ্বাস্তু। তাহলে উদ্বাস্তু বইটা কে লেখে? উত্তর হচ্ছে হিরণময় বন্দ্যোপাধ্যায়। এটা কি বিষয়ে বই? উত্তর হচ্ছে দেশ বিভাগ সম্পর্কিত বই। উদ্বাস্তু কে লেখে? হিরণময় বন্দ্যোপাধ্যায়। দেখো পরে খুশবন্ত সিং একটা বই লেখে, এ ট্রেন টু পাকিস্তান। এ ট্রেন টু পাকিস্তান বইটি কে লেখে? উত্তর হচ্ছে খুশবন্ত সিং। রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 1953 খ্রিস্টাব্দে। দেখো রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে ফজল আলী, কে এম পানিকর, হৃদয়নাথ কুঞ্জর প্রমুখ। তাহলে কজন ছিল? 3 জন। কি কি নাম ভালো করে মনে রাখবে? 1 নম্বর হচ্ছে বিচারপতি ফজল আলী, 2 নম্বর কে এম পানিকর, 3 নম্বর হৃদয়নাথ কুঞ্জুর প্রমুখ। হৃদয়নাথ কুঞ্জুর প্রমুখ। তাহলে কে কে ছিল? ফজল আলী, কে এম পানিকর, হৃদয়নাথ কুঞ্জু। অন্ধ্রপ্রদেশের জন্য 1952 খ্রিস্টাব্দে দীর্ঘদিন অন্বেষণ করে কে জানো? তেলেগু নেতা পট্টভি শ্রীরামালু। পট্টভি শ্রীরামালু। দেখো স্বাধীন অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। স্বাধীন অন্ধ্রপ্রদেশ গঠিত হয় কবে? 1953 খ্রিস্টাব্দে 1 অক্টোবর। 1 অক্টোবর। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন কে? জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, পট্টভি সীতারামাইয়া। ভাষাভিত্তিক কমিশনের সদস্য ছিলেন জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, পট্টভি সীতারামাইয়া। মুম্বাই বিভক্ত হয়ে মহারাষ্ট্র এবং মাদ্রাজ তৈরি হয়। মহারাষ্ট্র এবং মুম্বাই তৈরি হয়। মহারাষ্ট্র বোম্বাই প্রদেশ তৈরি হয় 1960 খ্রিস্টাব্দে। বোম্বাই, মহারাষ্ট্র বোম্বাই। দেখো নাগাদের জন্য পৃথক নাগাল্যান্ড তৈরি হয় 1963 খ্রিস্টাব্দে। নাগাদের জন্য পৃথক নাগাল্যান্ড কবে তৈরি হয়? হেভি ইম্পর্টেন্ট, 1963 খ্রিস্টাব্দে। ভারতের নবীনতম রাজ্যের নাম কি? তেলেঙ্গানা। দেখো এই প্রতিটা প্রশ্ন কমপ্লিট করলাম। আজ শুধু ইতিহাস করলাম। দেখো এক ভিডিওতে যত এমসিকিউ আছে, এসিকিউ আছে সব কমপ্লিট করে দিলাম। এই ভিডিওটা যদি তুমি না দেখে থাকো না, তাহলে তুমি সবকিছু মিস করে গেছো। কারণ তোমার ভালো নাম্বার পেতে হলে না, এখানে একদম বেছে বেছে প্রশ্ন করা আছে যেগুলি 2024-এর জন্যই তৈরি। অতএব এগুলি করলে তুমি শর্ট কোশ্চেন সব পারবে। আর যদি তোমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে একটি লাইক করে দেবে, কমেন্টে কেমন হয়েছে ভিডিওটি একটু লিখবে। আর কি তোমার এক
একজন বন্ধুকে তুমি হোয়াটসঅ্যাপে বা কোনো কিছুতে শেয়ার করে দাও। এইভাবে দেখো আমি না আরও করাবো, শুধু ইতিহাস নয়, এরপরে চলে আসবে ভূগোল, তারপরে বাংলা, তারপরে জীবনবিজ্ঞান, সবগুলো সাবজেক্টের একদম 100% এমসিকিউ এসিকিউ বড় কোশ্চেন সব দেব। সবে শুরু হলো সাজেশন পেজ, যা 2024-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করে রেখে দাও চ্যানেলটি, তোমার কাজে আসবে।